জি স্যার। হ্যাঁ, আমাদের পার্টিসিপেন্টস আমাকে শোনা যাচ্ছে? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, আমাদের পার্টিসিপেন্ট দেখা যায় যে মোর দেন 50 পার্টিসিপেন্টস অলরেডি জয়েন্ট। তো লেটস স্টার্ট, আমরা শুরু করে দিই। হ্যাঁ রফিক ভাই, জি প্লিজ। তো আমি আজকে প্রথম দিন এই প্রোগ্রামে এসেছি। আহ, মানে যথেষ্ট ইয়ে থাকা সত্ত্বেও আমি রেগুলারলি জয়েন করতে পারিনি। খুবই ইন্টারেস্টিং টপিক এবং সেশন আপনারা করে আসছেন। সোফার মনে হয় 10টা সেশন হয়ে গেছে, যতটা জি জি। আমি জানলাম। জি স্যার। সো এবং আমরা যারা সিএমএ প্রফেশনাল, মানে ফাইন্যান্স প্রফেশনাল, সবার জন্য খুবই খুবই প্রাসঙ্গিক এবং ফাংশনাল একটা এরিয়া হচ্ছে কমার্শিয়াল ট্রেড ফাইন্যান্স রিলেটেড ইস্যুস। আমিও পার্সোনালি মোর দেন 15 ইয়ার্স এজ সিএফও কাজ করে এসেছি। সো আমাদের ডেইলি ডেইলি লাইফ বা দৈনন্দিন যে কাজকর্ম অফিসিয়াল, তার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। পার্টিকুলারলি আমার আমার মনে হয় আজকে রফিক ভাই, আমাদের রিসোর্স পার্সন অলরেডি তো আপনাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে প্রথম দিকের সেশনগুলোতে। বাড়তি কোনো ইন্ট্রোডাকশন হয় আজকে আমি মনে করছি না দরকার আছে, এবং পার্টিসিপেন্টরা অলরেডি আপনার সাথে ইন্টারাকশন হয়ে গেছে। আমিও আই হ্যাভ জাস্ট গন থ্রু মানে ওর প্রোফাইল, এবং এট প্রেজেন্ট আপনি কাজ করছেন দ্য প্রাইম ব্যাংক জি, লিমিটেডে। প্রাইম ব্যাংক। ওকে, সো প্রাইম ব্যাংকের সাথে আমার অবশ্য আগে একটা সময় কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। আমাদের সিন্ডিকেটেড ফাইন্যান্স ছিল ওখানে, তখন মোহাম্মদ আলী সাহেব এমডি ছিলেন, এবং শহীদ সাহেব ডিএমডি ছিলেন। মরহুম শহীদ সাহেব, পরবর্তীতে উনি সাধারণ ব্যাংকে শাহজালাল আসেন। ব্যাংকে। জি। মনে হয় গত বছর উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছেন। তো সেই সুবাদে আপনাদের স্ট্রাকচার ফাইন্যান্স এবং অন্যান্য কর্পোরেটের সাথে বেশ ভালো যোগাযোগ ছিল। এখনো যারা আছেন অনেকের সাথে খুব ভালো পরিচয় সম্পর্ক আছে, দেখা হয়, কথাবার্তা হয়, এই আর কি। তো হাউএভার ট্রেড ফাইন্যান্স আমাদের আসলে অনেক, যেহেতু আমাদের সিএ তে বা আইসিএম তে আমাদের কোর্স গুলোতে অনেক ডিটেইল পড়ানো হয় না। আর কাজটা আসলে মানে যত না পড়াশোনা করে একাডেমি থেকে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করে যে আপনার অভিজ্ঞতা লব্ধ, এবং পাশাপাশি ট্রেনিং এবং আইসিসি বা অন্যান্য যে কিছু লিটারেচারও পাওয়া যায়, সেভাবেই সবাই মোটামুটি এই ব্যাপারে সমৃদ্ধ হন। ডেফিনেটলি আমাদের পার্টিসিপেন্টসরা আপনার ডেলিভারেশন থেকে অলরেডি হ্যাভ বিন গেটিং বেনিফিট আউট অফ ইউর ক্লাস কোর্স, লেকচার্স এবং ট্রেনিং মডিউলস। আমাদের প্রেসিডেন্ট হয়তো শর্টলি জয়েন করবেন। তো আমি আর খুব বেশি কথা না বলে সরাসরি লেট মি ইনভাইট রফিক ভাই টু স্টার্ট টুডেজ সেশন। একটু আপনি একটু খেয়াল করবেন, যদি প্রেসিডেন্ট সাহেব জয়েন করেন, আমরা হয়তো ওনার কাছ থেকে 1-2 মিনিট একটু কথা শুনবো। বিকজ উনি তো অস্ট্রেলিয়াতে আছেন এবং ওখানে এখন বেশ রাত হয়ে গেছে। ওনার পক্ষে হয়তো পুরো সেশনটা থাকা সম্ভব নাও হতে পারে। So, আমি রফিক ভাইকে ইনভাইট করছি, ওনার আজকের সেশনটা শুরু করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ান্স এগেইন আমি আইসিএম এর মতো একটা প্ল্যাটফর্মে আবার কথা বলার সুযোগ পেয়েছি। গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ এন্ড থ্যাঙ্কস টু আইসিএম ম্যানেজমেন্ট for choosing me as a resource person to say something over international trade finance and trade operation in Bangladesh and out of Bangladesh. যে আমি সিরিজ আলোচনাগুলো করে যাচ্ছি এবং সামনে আমার হাতে অনেকগুলো ইস্যুজ আছে আলোচনার। এবং আমি খুব এনজয় করছি এটা, যে ইটস এ ভেরি, দো ইট ইজ শর্ট, শর্টার ভার্সন সেশন, বাট আমি যে স্লাইড গুলো তৈরি করি বা ইনফরমেটিভ স্লাইড গুলো তৈরি করি যাতে করে আপনাদের কাছে এগুলো যেন রেকর্ড হিসেবে থাকে, অ্যাসেট। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয়। যে আমরা বাংলাদেশে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করি। আমরা এলসি ইন্টারন্যাশনাল ট্রেড একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। লেটার অফ ক্রেডিট, কেউ বলছি ডকুমেন্টারি ক্রেডিট। তো আমদানির ক্ষেত্রে আমরা ধরে নেই যে আমাদের দেশে এলসি ছাড়া কোনো ধরনের ট্রানজাকশন হয় না। মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু এটাই দেখি। কিন্তু আমাদের কাছে রেগুলেশন আছে। কিছু কিছু জায়গায় আমরা
এলসি ছাড়া কোথায় কোথায় আমরা এই ফ্যাসিলিটি গুলো দিতে পারি। কারণ এলসি সবসময় একটা কস্টলি ইনস্ট্রুমেন্ট। আপনি যখন একটা এলসি করতে যাবেন, অনেক খরচ, আপনার ব্যবসার খরচ কিন্তু অনেক বেড়ে যায়। বাস্তব যে আপনি এলসি কমিশন, তারপরে সেটার সাথে রিলেটেড চার্জেস গুলো, এই সবগুলো দিয়ে যখন আপনি একটা এলসি করেন, আপনার কিন্তু আহ খরচটা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ ট্রেড কস্ট বেড়ে যায়। তো ব্যবসার খরচ যত কমানো যায়, এখন বর্তমান যুগে কিন্তু ওই দিকে কিন্তু ফোকাস বেশি, যে যত বেশি ব্যবসার খরচ কমানো যায়। তো ব্যবসার খরচ কমানোর জন্য, যেহেতু আপনি যদি একটা ম্যানুফ্যাকচারিং বা কমার্শিয়াল ইম্পোর্টার হয়ে থাকেন, বা আপনি যদি ইন্ডিভিজুয়াল ইম্পোর্টার হয়ে থাকেন, অথবা আপনি যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো কর্পোরেশনের একজন ইম্পোর্টার হয়ে থাকেন বা কমার্শিয়াল ডেস্কে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোম্পানির খরচ কমাবো, এলসি ছাড়া কি কি জায়গায় ইম্পোর্ট করা যায়, কি কি জায়গায় ইম্পোর্ট করা যায় না, কি কি ইম্পোর্ট করতে গেলে এলসি ম্যান্ডেটরি লাগে, আর কি কি আপনি ইম্পোর্ট করতে গেলে এলসি ছাড়াও অন্যান্য যে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড আছে, সেগুলো আমরা আলোচনা করব আজকে। আমরা শুরুতেই আমাদের মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু দেখে নিই আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক বাণিজ্যে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট করার জন্য কি কি মেথডস গুলো আছে। আমরা সেই মেথডস গুলোর সাথে মোটামুটি সবাই পরিচিত। জাস্ট এখানে আমি জাস্ট তারপর আপনাদেরকে, যেহেতু মূল আলোচনা যাওয়ার আগে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই, যে আমরা এখান থেকে আমরা অ্যাডভান্স পেমেন্ট করতে পারি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত। কারণ এর বেশি করতে গেলে আবার এখানে ঝামেলা আছে, ওই এন্ড থেকে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে থ্রেশহোল্ড লিমিটের উপরে যদি আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট করেন, তাহলে সেইটার জন্য আপনি ওই এন্ড থেকে আবার গ্যারান্টি চাইতে হয়। এই ইস্যুস গুলো কিন্তু আপনার জন্য না, আপনার কাউন্টার পার্টির জন্য কিন্তু ট্রেড কস্ট বাড়িয়ে দেয়। অতএব ক্যাশ ইন অ্যাডভান্সটা কিন্তু আপনার কনটেক্সট থেকে, যদি এটা রিস্কিয়ার হয়, সাপ্লায়ার এন্ড থেকে যদি এটা যদি লেস রিস্কিয়ার হয়, কিন্তু বড় যদি অ্যাডভান্স পেমেন্ট আমরা করতে চাই, তাহলে সেই এন্ড থেকে সাপ্লায়ারে কিন্তু কস্টিং বেড়ে যায়। কারণ সেই ক্ষেত্রে আমার রেগুলেশন হচ্ছে ওই এন্ড থেকে আপনাকে ক্যাশ ইন অ্যাডভান্স যে ক্যাশটা পাঠাচ্ছেন, সেটার জন্য আপনাকে গ্যারান্টি দিতে হবে, এবং অ্যাকসেপ্টেবল গ্যারান্টি। তো সেই দৃষ্টিকোণ থেকে ক্যাশ ইন অ্যাডভান্সটা কিন্তু আমাদের দেশে খুবই রেস্ট্রিক্টেড। এই ক্যাশ ইন অ্যাডভান্সে আমরা কিন্তু করতে পারি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট থ্রেশহোল্ড লিমিট পর্যন্ত। কিন্তু আমরা যখন এই জায়গাটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছি, কিন্তু এটা কিন্তু থেমে নাই। আমরা আমাদের দেশে কিন্তু, আমরা গত ক্লাস আমরা ট্রেড বেসড মানি লন্ডারিং পড়ছিলাম, যে এখানে কিন্তু অ্যাডভান্স পেমেন্টের নামে আমরা কিন্তু আন্ডার টেবল আন্ডার হ্যান্ড প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি আমরা সাপ্লায়ারকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের রেগুলেটরি ক্যাপটাকে কমপ্লাই করার জন্য। যেমন ক্যাপিটাল মেশিন ইম্পোর্টের ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাডভান্স পেমেন্ট আগে আগে চলে যায়, যতটুকু পর্যন্ত থ্রেশহোল্ড লিমিট, তার বাইরেও কিন্তু আমাদেরকে পাঠাতে হয়। এটা 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 কিন্তু আনরিটেন বা অনানুষ্ঠানিক পথে কিন্তু প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি এটাতে চলে যায়। আমরা লেটার অফ ক্রেডিট নিয়ে আলোচনা একটু পরে আসি। ডকুমেন্টারি কালেকশন, ডকুমেন্টারি কালেকশনটা কিরকম, ব্যাংকের কোনো ইনভলভমেন্ট থাকবে না, শুধু ব্যাংক টু ব্যাংক আমরা, আমাদের অপারেশনটা ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন হবে। যে আমি একজন ইম্পোর্টার, আমি এলসি ছাড়া আমি ইম্পোর্ট করছি, সেই ক্ষেত্রে ব্যাংক কোনো ইনভলভমেন্ট, ব্যাংকের কোনো আন্ডারটেকিং, ব্যাংকের কোনো গ্যারান্টি এখানে ইনভলভমেন্ট থাকবে না। জাস্ট শুধু শিপমেন্ট হবে, ডকুমেন্টগুলো ব্যাংক টু ব্যাংক চালাচালি হবে, যেটাকে আমরা বলছি ডকুমেন্টারি কালেকশন। অর্থাৎ ডকুমেন্ট প্রেজেন্ট করবে, ডকুমেন্ট প্রেজেন্ট করার এগেনস্টে এক বায়ার পেমেন্ট করে দিবে। এটা হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। আমি খুব সংক্ষেপে বলছি। ওপেন অ্যাকাউন্টটাও কিন্তু এলসি ছাড়া একটা ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড, যে দুই পক্ষ বায়ার সেলার কিন্তু একটা একটা অ্যাকাউন্ট, কিন্তু বায়ারের একটা অ্যাকাউন্ট আগে থেকে রেফারেন্স দেওয়া থাকে, ইন্ডিকেশন থাকে যে তুমি শিপমেন্ট করবা, করে এই অ্যাকাউন্টে তুমি, তোমার জন্য ওপেন করা আছে, বা ওই ব্যাংকে বলে দেওয়া আছে তুমি ডকুমেন্ট সাবমিট করো, ওই ব্যাংক থেকে তুমি ফান্ডটা ক্লেম করে নিয়ে যাবে। দিস ইজ কল্ড ওপেন অ্যাকাউন্ট। ক্যাশ ইন অ্যাডভান্স আর ওপেন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, ক্যাশ ইন অ্যাডভান্সটা হচ্ছে যে শিপমেন্টের আগে পেমেন্ট করে দেওয়া, আর ওপেন অ্যাকাউন্ট হচ্ছে শিপমেন্ট করে পেমেন্টটা সরাসরি একটা অ্যাকাউন্ট ওপেন থাকে, সেখান থেকে ক্লেম করা। কনসাইনমেন্ট সেল হচ্ছে আমাদের দেশে কনসাইনমেন্ট বেসিসে, যে খুব একটা ট্রানজাকশন এরকম আমরা ইম্পোর্টেড করতে পারি না। কিন্তু আমরা থিওরিটিক্যালি কনসাইনমেন্ট সেলটা হচ্ছে যে আমাদের দেশ থেকে যে এক্সপোর্ট গুলো হয় বিদেশে, আমরা একজন কনসাইনরের কাছে সেগুলো পাঠাই, সে এক কনসাইনর এগুলো সেল করার পরে সেল প্রসিডটা এখানে পাঠায়।
ইনস্ট্যান্ট পাঠাতে পারে না, অর্থাৎ বেচা কেনা করে কনসাইনমেন্টটা বিক্রি করে তারপরে যদি প্রসিড, বিক্রিত প্রসিডটা দেশে আমাদের বাংলাদেশে পাঠায় এক্সপোর্টের কন্টেক্স থেকে। ইম্পোর্টের কন্টেক্স থেকে এটা বিপরীত। এখন আসলে লেটার অফ ক্রেডিটটা কি? কারণ আমরা ক্যাশ ইন অ্যাডভান্স বলেন, ডকুমেন্টারি কালেকশন বলেন, ওপেন অ্যাকাউন্ট বলেন, কনসাইনমেন্ট সেল বলেন, এই সবগুলো কিন্তু উইদাউট এলসি। এখানে ব্যাংকের কোনো ইনভলভমেন্ট নাই, ব্যাংকের কোনো কমিটমেন্ট নাই, ব্যাংকের কোনো আন্ডারটেকিং নাই, ব্যাংকের কোনো গ্যারান্টি নাই। তাহলে যে ক্ষেত্রে এই চারটা ক্ষেত্রে বায়ার সেলারের আন্ডারস্ট্যান্ডিং সুপার। ক্যাশ ইন অ্যাডভান্স বলেন, ডকুমেন্টারি কালেকশন বলেন, ওপেন অ্যাকাউন্ট বলেন, কনসাইনমেন্ট বলেন, এই চারটা ক্ষেত্রে কিন্তু বায়ার আর সেলার ট্রাস্টের কনটেক্সট থেকে ভেরি স্ট্রং ট্রাস্টের উপরে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। না হলে এরা ক্যাশ ইন অ্যাডভান্সে কাজ করতো না, ডকুমেন্টারি কালেকশনে কাজ করতো না, ওপেন অ্যাকাউন্টে কাজ করতো না, কনসাইনমেন্টে কাজ করতো না। বিকজ বায়ার আর সেলার একজন আরেকজনের উপরে ট্রাস্ট আছে। এবং মোস্টলি এই ট্রানজাকশন গুলো ট্রাস্টেড কাস্টমারের মধ্যে হয়, ইন্টার কোম্পানি, আপনার প্যারেন্ট কোম্পানি সিস্টার কনসার্নের মধ্যে, অথবা ট্রাস্টেড বায়ার সেলারের মধ্যে এই ট্রানজাকশন গুলো হয়। কিন্তু লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে যেহেতু এখানে খরচ বেশি, আমি যে ট্রেড কস্ট বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা লেটার অফ ক্রেডিটটা তারপর আমরা ইউজ করি কেন? কারণ এখানে বায়ার আর সেলারের মধ্যে ট্রাস্ট নেই, ট্রাস্টের মাত্রাটা কম, একজন আরেকজনকে ট্রাস্ট করে না ইন কনটেক্সট অফ পেমেন্ট এবং হচ্ছে কনসাইনমেন্ট। একজন বায়ার যদি বলে যে আমি তোমাকে যে অ্যাডভান্স পাঠাচ্ছি, তাহলে তুমি তো যদি অ্যাডভান্স পাওয়ার পরে যদি তুমি শিপমেন্ট না করো, আবার যদি শিপমেন্ট যদি করার পরে সাপ্লায়ার বলতে পারে যে আমি শিপমেন্ট করার পর তুমি যদি আমাকে যদি পেমেন্টটা না দাও, এই যে একটা ট্রাস্ট মিসট্রাস্ট, এবং এই ট্রাস্টের মিসট্রাস্টের জায়গাটা পূরণ করেছে লেটার অফ ক্রেডিট। কেউ কেউ বলছে আমরা ডকুমেন্টারি ক্রেডিট, বাংলায় বলছে আমরা ঋণপত্র। অর্থাৎ এইখানে বায়ারের পক্ষে একটা ব্যাংক এগিয়ে আসে, ঠিক আছে। ব্যাংক হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ট্রাস্টেড নেম, ট্রাস্টেড এন্টারপ্রাইজেস, ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক। অর্থাৎ ব্যাংক যদি বলে ইয়েস, তুমি যদি এই ডকুমেন্ট, এই ইনফরমেশন, এই রিকোয়ারমেন্ট আমাকে যদি দাও, ফুলফিল করো, তাহলে আমি সেগুলো পেপারের ভিত্তিতে আমি দেখে পেমেন্ট করব, পেপার বেস, যে জন্য এটাকে বলা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট। অর্থাৎ ডকুমেন্টের কনটেক্সট থেকে আমি দেখবো ওয়েদার ইউ হ্যাভ সাবমিটেড অর প্রেজেন্টেড ইউর ডকুমেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্ট এন্ড ইনফরমেশন অ্যাজ পার লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি ক্রেডিট বা ঋণপত্র। আমি ঋণপত্রে যা চেয়েছি সেভাবেই তুমি তথ্য এবং পেপার গুলো পাঠিয়েছো, লিগাল রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেছো, অতএব তোমাকে আমি পেমেন্ট দিব। বায়ারের পক্ষে যখন কোনো ব্যাংক, যেটাকে আমরা ইস্যুইং ব্যাংক বলছি, কোনো একটা ঋণপত্র বা কোনো একটা আন্ডারটেকিং দেয় উইথ কন্ডিশন, কি কি কন্ডিশন? তুমি কমপ্লাইট প্রেজেন্ট করবা, এটা হচ্ছে কন্ডিশন। নাইলে এটা একটা আনকন্ডিশনাল আন্ডারটেকিং। লেটার অফ ক্রেডিট হচ্ছে আনকন্ডিশনাল আন্ডারটেকিং অন দ্য পার্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক ইন ফেভার অফ দ্য বেনিফিশিয়ারি, আনকন্ডিশনাল। কোনো ধরনের কন্ডিশন না, কন্ডিশন শুধু একটাই, কমপ্লাইট ডকুমেন্ট প্রেজেন্ট করবা। কমপ্লাইট ডকুমেন্ট কি? আমি এলসি তে যা যা চেয়েছি তথ্য এবং পেপার বা কাগজপত্র, লিগাল রিকোয়ারমেন্ট, আইনগত কাগজপত্র যেগুলো চেয়েছি সেগুলো দিবা আমাকে, আমি তোমাকে পেমেন্ট করে দিব। তাহলে আমরা ক্যাশ ইন অ্যাডভান্স, আমরা শুরুতে দেখেছি ক্যাশ ইন অ্যাডভান্সটা বায়ারের জন্য খুব রিস্কিয়ার, সেলারের জন্য খুব সুইটেবল। ওপেন অ্যাকাউন্টটা সেলারের জন্য খুব সুইটেবল, বায়ারের জন্য খুব রিস্কিয়ার। না, বায়ারের জন্য সুইটেবল, আপনার সেলারের জন্য রিস্কি। ডকুমেন্টারি কালেকশন, এই দুটা ট্রেড পেমেন্ট মেথড থেকে ডকুমেন্টারি কালেকশনটা অনেক বেশি উইন উইন। কারণ এখানে ব্যাংক কিন্তু একটা রোল প্লে করে, আন্ডারটেকিং বা গ্যারান্টি রিলেটেড কোনো রোল প্লে করে না। ব্যাংকের কাছে ইনস্ট্রাকশন থাকে, ব্যাংক টু ব্যাংক ইনস্ট্রাকশন থাকে, তুমি আর তোমার কাছে আমি ডকুমেন্ট পাঠালাম ট্রাস্ট করে, তুমি এটা বায়ারকে ডকুমেন্টটা দিয়ে দিবা ইন এক্সচেঞ্জ অফ মানি, ইন এক্সচেঞ্জ অফ পেমেন্ট অর ইন এক্সচেঞ্জ অফ অ্যাকসেপ্টেন্স। যদি সেটা ক্যাশ এলসি হয়, নগদ এলসি হয়, সাইট এলসি হয় যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে তুমি তার থেকে এক হাতে ডকুমেন্ট দিবা, এক হাতে তুমি আমাকে আমার কাছ থেকে এই ওর কাছ থেকে টাকাটা পাবা বা ফরেন এক্সচেঞ্জ পাবা, আমাকে রেমিট করবা। আর যদি অ্যাকসেপ্টেন্স বা ইউজ এন্ড সেলসি হয়, তাহলে তার কাছে বায়ার, ওই পাশের কাউন্টার পার্ট ব্যাংকের কাছে আমার রিকোয়েস্ট হলো, ইনস্ট্রাকশন হলো, তুমি, তোমার কাছে আমি পাঠিয়েছি, তুমি এক হাতে ওর অ্যাকসেপ্টেন্স নিবা আর এক হাতে ডকুমেন্ট দিবা। তাহলে অ্যাকসেপ্টেন্স এবং পেমেন্ট ইকুইভ্যালেন্ট টু মানি বা ফরেন এক্সচেঞ্জ। ইউজ এন্ড সেলসির ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স যখন দেয় বায়ার, সেই ক্ষেত্রে এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অনুযায়ী এটা কিন্তু ফরেন কারেন্সি। এটা আমি কিন্তু সেল করতে পারি, পারচেস করতে পারি, ডিসকাউন্ট করতে পারি, আমি নেগোশিয়েট করতে পারি। অতএব অ্যাকসেপ্টেন্স ইকুইভ্যালেন্ট টু পেমেন্ট, অ্যাকসেপ্টেন্স ইকুইভ্যালেন্ট টু মানি। অতএব আমরা ডকুমেন্টারি কালেকশনটা, এটা ব্যাংকের কোনো গ্যারান্টি নাই, কিন্তু ব্যাংকের রেসপন্সিবল ইনভলভমেন্ট আছে। ব্যাংক সেখানে ব্যাংক টু ব্যাংক
বায়ার সেলারের সাথে জিনিসটা এক্সচেঞ্জ করে। কি এক্সচেঞ্জ করে? অরিজিনাল ডকুমেন্ট এক্সচেঞ্জ করে ইন এক্সচেঞ্জ অফ পেমেন্ট অর অ্যাকসেপ্টেন্স। কনসাইনমেন্টের ক্ষেত্রে সেলারের জন্য রিস্কিয়ার, কিন্তু বায়ারের জন্য ভালো। কারণ সেলার যদি গুডস গুলো পাঠায়, বেচা কেনা করে যদি কনসাইনার যদি টাকা না পাঠায়, ডলার না পাঠায়, সেই ক্ষেত্রে আপনার ইএক্সপি ওভারডিউ হয়ে যেতে পারে। সেন্ট্রাল ব্যাংকের কাছে আপনি আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারেন, যে আপনি এক্সপোর্ট করেছেন, প্রসিড আনেননি, বা আপনার কনসাইনার প্রসিডটা সেখানে রেখে দিয়েছে বা আপনার কাছে পাঠায়নি। অতএব কনসাইনমেন্ট বেসিসে এক্সপোর্ট বা ইম্পোর্ট, এটা কিন্তু সেলারের জন্য রিস্কিয়ার, বায়ারের জন্য কিন্তু সুইটেবল। ট্রেড ক্রেডিট, আমরা অনেক সময় ট্রেড ক্রেডিট দেখি, যেমন মানে বায়াস ক্রেডিট, সাপ্লাইস ক্রেডিট। আমরা বায়াস ক্রেডিট বলতে বুঝি বায়ার যদি কোনো অফশোর ব্যাংকিং থেকে বা থার্ড কোনো ব্যাংক থেকে যদি লোন করে সাপ্লায়ারকে পেমেন্ট করে, সেই ক্ষেত্রে যে ক্রেডিটটা হয় সেটাকে আমরা বলছি বায়াস ক্রেডিট। অনেক সময় সাপ্লায়ারও ক্রেডিট দিতে পারে, যে 180 দিন বা 360 দিনের জন্য তোমাকে আমি টাইম ক্রেডিট দিয়ে দিলাম। তোমার কাছে গোষ্ঠটা শিপমেন্ট করলাম, তুমি 180 দিন বা 360 দিন পরে আমাকে ফরেন এক্সচেঞ্জ দিলে হবে। অতএব এই ক্ষেত্রে একটা ওয়ার্কিং ক্যাপিটালের উপরে কিন্তু হিউজ একটা পজিটিভ এই এই ফেভারেবল রিয়াকশন থাকে if the supplier's credit is offered by the supplier. এরপর আমরা দেখি লেটার অফ ক্রেডিট। এটা খুবই এখন পর্যন্ত পৃথিবীতে, বিশেষ করে এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় এবং উইন উইন পেমেন্ট মেথড। উইন উইন পেমেন্ট মেথড, এখানে উইন উইন বলছে এই কারণে, বায়ার এবং সেলার কেউ কোনো পক্ষই হারে না, আবার কোনো পক্ষই জিতে না। কারণ আপনাকে আমি কমিটমেন্ট দিচ্ছি, আন্ডারটেকিং দিচ্ছি বা গ্যারান্টি দিচ্ছি কমপ্লাইট ডকুমেন্ট প্রেজেন্ট করার জন্য। আপনি শিপমেন্ট করে বিল অফ লাইডিং থেকে শুরু করে আদার ডকুমেন্ট গুলো এবং রিলেটেড ইনফরমেশন গুলো যদি দেন, তাহলে আমি আপনাকে পেমেন্ট করবো। অতএব এখানে কেউ উইন উইন পেমেন্ট মেথড বলে। এবং লেটার অফ ক্রেডিটের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে, এটা লেটার অফ ক্রেডিটটা হচ্ছে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট আন্ডারটেকিং, যেটাকে বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল অফ লেটার অফ ক্রেডিট। ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল কেন? আপনি অ্যাজ এন ইস্যুইং ব্যাংক, আপনি সেলারকে যে বা বেনিফিশিয়ারিকে যে আন্ডারটেকিং দিলেন, এই আন্ডারটেকিং ইন্ডিপেন্ডেন্ট অফ অল দ্য কন্ট্রাক্টস। এখানে বায়ারের অ্যাকাউন্টে টাকা থাক বা না না থাক, ইম্পোর্টার অ্যাকাউন্টে টাকা থাক বা না না থাক, কমপ্লাইট ডকুমেন্ট প্রেজেন্ট করলে আপনাকে কিন্তু ব্যাংকের পকেট থেকে হইলেও কিন্তু পেমেন্টটা অনার করতে হবে। দিস ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট আন্ডারটেকিং অফ দ্য লেটার অফ ক্রেডিট। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট আন্ডারটেকিংটা যে আপনার জন্য ব্যাংক দিচ্ছে, সেই ক্ষেত্রে ব্যাংকেরও তো একটা কস্ট ইনভলভমেন্ট আছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার উপর একটা কস্ট ইনভলভমেন্ট আছে। ব্যাংক তো আর এই কস্টিংটা তার নিজের পকেট থেকে দিবে না, এটা আলটিমেটলি ইম্পোর্টারের উপরে কিন্তু এই কস্টিংটা পড়ে। সেই জন্য লেটার অফ ক্রেডিটের বাইরে যারা ট্রেড কস্ট কমাতে চায় এবং ট্রেডকে ফেসিলিটেট করার জন্য, আমরা বাংলাদেশের রেগুলেশনে আমরা ইম্পোর্ট উইদাউট এলসি, এলসি ছাড়াও ইম্পোর্ট করার সুযোগ আছে কোন কোন জায়গায়, সেটা আমরা আজকে আলোচনা করব। কারণ আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে, আমরা এই এই জায়গায় আমরা এলসি ছাড়া ইম্পোর্ট করতে পারবো কিনা। আপনি এলসি ছাড়া ইম্পোর্ট করতে পারবেন, কিন্তু এলসি ছাড়া ইম্পোর্ট করতে গেলে আপনি তো আর নিজে নিজে এলসি ছাড়া ইম্পোর্ট করতে পারবেন না। আপনার সাপ্লায়ার আপনার কাছে কিন্তু এই এই এলসি ছাড়া ট্রানজাকশনে রাজি হতে হবে। সেই ক্ষেত্রে, যেহেতু এইখানে এমন কিছু জিনিস দেখবেন যেটা এলসি ছাড়াও ইম্পোর্ট করার জন্য রেগুলেশন আছে, কিন্তু আমরা এলসির ইউজ করছি কেন? কারণ আমরা এলসির ইউজ করছি এই কারণে, কারণ আপনার সাপ্লায়ার বা আপনার কাউন্টার পার্ট এলসি ছাড়া কিন্তু আপনাকে সাপ্লাই করতে রাজি হচ্ছে না, আপনার কাছে সেল করতে রাজি হচ্ছে না। দিস ইজ দ্য মেইন থিং। যদিও বা রেগুলেশনে আছে, কিন্তু আমরা এটা ইউজ করতে পারছি না কেন? কারণ আপনার সাপ্লায়ার বা আপনার কাউন্টার পার্ট ওই এন্ডে আপনাকে কোনো ব্যাংকের আন্ডারটেকিং ছাড়া, ব্যাংকের কোনো গ্যারান্টি ছাড়া আপনাকে কিন্তু সাপ্লাই দিতে চাচ্ছে না। অতএব রেগুলেশনে থাকলেও অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এলসি করে আমরা কিন্তু জিনিসটা কিনতে হয়, র মেটেরিয়াল কিনতে হয়। বাংলাদেশের আইনে র মেটেরিয়াল আপনি কিন্তু এলসি ছাড়াও আনতে পারবেন, আমরা একটু পরে আলোচনা করব। তো তারপর আমরা এটা কেন করি? কারণ করি এই কারণে, কারণ আপনার সাপ্লায়ার এটা আপনাকে দিতে রাজি না। কারণ সাপ্লায়ার চাই, যদি আমি যদি সাপ্লাই দিই, তুমি যদি আমাকে পেমেন্ট না দাও, ওই সে মিসট্রাস্টের কনটেক্সট থেকে, যদিও আমাদের রেগুলেশনে আছে, আমরা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না, ইউজ করতে পারি না, ডিউ টু মিসট্রাস্ট বিটুইন বায়ার এন্ড সেলার। এখন বেনিফিটস অফ ইম্পোর্ট উইথ এলসি। এলসি দিয়ে ইম্পোর্ট করলে সুবিধা কি? এটা একটা পেমেন্ট সিকিউরিটি, সাপ্লাই সিকিউরিটি, একটা একটা আন্ডারটেকিং পায় ফ্রম দ্য ইস্যুইং ব্যাংক। আর ব্যাংকের ইনভলভমেন্ট থাকে, কারণ ব্যাংকের ইনভলভমেন্ট থাকে, ব্যাংকে ট্রাস্ট করে অল দ্য পার্টিস। এখানে অনেকগুলো পার্টিস থাকে, কনফার্মেশন থাকে, কনফার্মিং ব্যাংক থাকে, নমিনেটেড ব্যাংক থাকে, রিইম্বার্সমেন্ট ব্যাংক থাকে। অল ব্যাংক ইনভলভমেন্ট থাকলে ট্রানজাকশনটা অনেক বেশি স্মুদার হয়। নতুন রিলেশনশিপ করার জন্য কাস্টমারের সাথে, আপনি শুরু থেকেই কিন্তু, আপনি যদি কোনো কাস্টমারের সাথে নতুন ব্যবসা বাণিজ্য করতে চান, আপনি ডে ওয়ান থেকে উইদাউট এলসিতে আপনি ট্রানজাকশন সে আপনার সাথে করতে চাইবে না।
আপনার একটা রিলেশনশিপ বিল্ড হবে, রিলেশনশিপটা ট্রাস্টেড হবে, ট্রাস্টেড হওয়ার পরে আপনি আস্তে আস্তে এলসি ছাড়া আপনি ট্রানজাকশনে চলে যেতে পারবেন। অর্থাৎ ট্রাস্ট এবং নতুন রিলেশনশিপ বিল্ড আপ করার কনটেক্সট থেকে এলসি খুবই জনপ্রিয় এবং খুবই নেসেসারি একটা টুলস। আর এলসির একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, কারণ লেটার অফ ক্রেডিট ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং ইন্টারন্যাশনাল ট্রেডে অনেক দিন থেকে কিন্তু এটা ইউজ হচ্ছে। যদিও আস্তে আস্তে এলসির অ্যাকসেপ্টেন্স কমে যাচ্ছে, বিশেষ করে নর্থ আমেরিকান টেরিটরিতে কোনো লেটার অফ ক্রেডিট, ইউরোপে লেটার অফ ক্রেডিট আস্তে আস্তে কমে যাচ্ছে, তারা সেখানে আস্তে আস্তে ওপেন অ্যাকাউন্টে করছে। কারণ তাদের মধ্যে মিসট্রাস্টের ইস্যু নাই। ইন্টার ইন্ট্রা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিন্তু এই ট্রানজাকশন হচ্ছে, কানাডা আমেরিকার মধ্যে ট্রানজাকশন হচ্ছে, এইসব ইস্যুস গুলো কিন্তু ট্রাস্টেড কাস্টমার বায়ার সেলারের মধ্যে এই সব ট্রানজাকশন গুলো কিন্তু এলসি দিয়ে আপনার এলসি ছাড়া হচ্ছে। আর লিগ্যাল প্রোটেকশন, আপনি আপনি যখন এই এলসি দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার জন্য ইউসিপি 600 বলতে ইন্টারন্যাশনাল একটা যেটা এত পাওয়ারফুল একটা প্রাইভেট রুলস, যেটাকে সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল লিগ্যাল কনস্টিটিউশন বলছে বলছে সবচেয়ে পাওয়ারফুল প্রাইভেট ল, মোস্ট পাওয়ারফুল প্রাইভেট ল অফ দ্য ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলছি ইউনিফর্ম কাস্টম অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। এটা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন্ট্রোডিউস করেছে। এই পাবলিকেশন হচ্ছে এলসির সংবিধান। এলসি কিভাবে অপারেট হবে, ডকুমেন্টারি ক্রেডিট কিভাবে অপারেট করতে হবে, ইস্যুইং ব্যাংকের দায়িত্ব কি, কনফার্মিং ব্যাংকের দায়িত্ব কি, নমিনেটেড ব্যাংকের দায়িত্ব কি, কিভাবে আপনি ডকুমেন্ট এক্সামিন করবেন, কিভাবে ট্রান্সপোর্ট ডকুমেন্ট এক্সামিন করবেন, ট্রান্সপোর্ট ডকুমেন্টে কি কি জিনিস থাকলে বুঝবেন যে আপনার গুডস গুলো শিপড অন বোর্ড হয়েছে, আপনি কোন কোন জায়গায় আপনি ডিসক্লেইমার পাবেন, আপনি কোন কোন জায়গায় আপনার ব্যাংক হিসাবে আপনার লস ইনকার করলে অ্যাপ্লিক্যান্ট আপনার দায় দায়িত্ব নিবে। এখানে 39টা আর্টিকেল আছে, সবগুলো আর্টিকেল কিন্তু এখানে আপনাকে লিগ্যাল প্রোটেকশন দিবে। যদি কোনো ধরনের প্রবলেম হয়, ট্রেডে যদি কোনো মিসআপ হয়, সেক্ষেত্রে ইউসিপি আপনাকে হেল্প করবে। এখন আসি আমরা ইম্পোর্ট উইদাউট এলসি কি বেনিফিট। প্রথমে বলে রাখি এটা কস্ট কনটেক্সট থেকে কিন্তু খুব বেনিফিশিয়াল। এখানে তো কোনো ধরনের আপনার এলসি কমিশন চার্জেস, বড় বড় এলসি করলে আমরা 40 পয়সা 50 পয়সা করে ম্যাক্সিমাম আমাদের কমিশন দিতে হয়, মিনিমাম 10 পয়সা 15 পয়সা। যে এটা একটা বিশাল একটা হিউজ অ্যামাউন্ট। আপনি আপনি চিন্তা করে দেখেন, $50 মিলিয়ন একটা এলসির উপরে আপনার কস্টিং কিন্তু আপনার কিন্তু অনেক বড় একটা ইস্যু, যেটা দিয়ে আপনার একটা বিশাল ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট আপনি দিতে পারেন। আর এলসি করতে গেলে এই প্রসেসটা কিছুটা স্লোয়ার, এই জন্য এলসি ছাড়া ট্রানজাকশন অনেক বেশি ফাস্টার হয়। কারণ এখানে কিভাবে ফাস্টার হয় আমরা একটু পরে দেখাবো। ফ্লেক্সিবিলিটি, এখানে কোনো ধরনের হেসেল নেই। আপনি জাস্ট ব্যাংকে আসবেন, ব্যাংকে আসার পরে ব্যাংক আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে, নাম্বার দেওয়ার পরে নাম্বারটা আপনি শেয়ার করবেন আপনার সাপ্লায়ারের কাছে, সে তারপরে আপনি আপনার ট্রানজাকশনটা আপনি করতে থাকবেন। আর সুইটেবল ফর স্টাবলিশ ট্রাস্ট, আপনার সাথে এলসির মাধ্যমে যে রিলেশনশিপ এবং ট্রাস্ট ক্রিয়েট হয়েছে, সেই ট্রাস্টের রিলেশনশিপটাকে আপনি উইদাউট এলসি দিয়ে আপনি টেনে নিতে পারবেন। এবং ডকুমেন্টেশনটা খুব সিম্পল। কিভাবে সিম্পল সেটা আমরা একটু পরে আলোচনা করব। অতএব এলসি করার বেনিফিটও আছে, এলসি না করার বেনিফিটও আছে, যেটা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। দিস ইজ আপ টু ইউ অ্যান্ড ইউর কোম্পানি পলিসি, আপনি কিভাবে কোনটাকে নেবেন। আমরা এখন রেগুলেশনে চলে যাব। আমরা একটু দেখি ইম্পোর্ট উইদাউট এলসি। ইম্পোর্ট উইদাউট এলসি মানে কি? সব প্রসেস কিন্তু লেটার অফ ক্রেডিট ইস্যু করার কন্টেক্ট থেকে যেরকম সেরকম, শুধু কিছুটা পার্থক্য আছে। এখানে আপনি এলসি ইস্যু করবেন না, আপনি ব্যাংকে এসে আপনি সেলস কন্ট্রাক্ট বিটুইন বায়ার এন্ড সেলার কন্ট্রাক্টটা নিয়ে আসবেন, একটা অ্যাপ্লিকেশন দিবেন, দিয়ে বলবেন যে আমি উইদাউট এলসি তে করতে চাই। ব্যাংক যখন চেক করে দেখবে যেই প্রোডাক্টটা আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন বা যেই নেচারের আপনি ইম্পোর্টার, আপনি কি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার না কমার্শিয়াল ইম্পোর্টার, সেই ক্ষেত্রে আপনার ধরন অনুযায়ী রেগুলেশন চেক করে আপনাকে সে বলবে ইয়েস ইউ আর অ্যালাউড টু ইম্পোর্ট উইদাউট এলসি, অথবা ইউ আর নট অ্যালাউড টু ইম্পোর্ট উইদাউট এলসি। ব্যাংক আপনাকে একটা নাম্বার প্রোভাইড করবে, নাম্বারটা আপনি সাপ্লায়ারকে দিবেন, সাপ্লায়ার সেটার বেসিসে রেফারেন্স নাম্বার ইউজ করে শিপমেন্টের পরে সব ধরনের ডকুমেন্ট আপনার কাছে পাঠাবে। এখানে আর আদার যে প্রসেস গুলো আছে সবগুলো কিন্তু একই রকম। আর কি কি প্রসেস, এখানে কমপ্লায়েন্সের কিছু ইস্যু আছে, যে আপনি পিআই দিলেন, আপনি এখানে স্যাংশন স্ক্রিনিং করা, আপনি ক্রেডিট রিপোর্ট নেয়া, সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট নেয়া, সে কি আপনাকে সাপ্লাই দিতে পারবে কি পারবে না, বা আন্ডার কোয়ালিটি গুডস দিবে কি না দিবে, অথবা আপনি তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কেমন, অল দিস রেগুলেটরি ইস্যু টু হ্যাভ বিন চেক বাই দ্য বাই দ্য রেজিস্ট্রেশন গিভিং ব্যাংক, নট ইস্যুইং ব্যাংক, যেহেতু এখানে এলসি নাই। আর অন্যান্য সব প্রসেস কিন্তু একই রকম। একটা ডিফারেন্স হচ্ছে আপনি যখন উইদাউট এলসি তে কোনো ইম্পোর্ট করবেন, সেই ক্ষেত্রে বিল অফ এন্ট্রি হাতে না পাওয়া পর্যন্ত ব্যাংক কিন্তু এটার এগেনস্টে পেমেন্টটা রেমিটেন্স করতে পারবেন। এটা এই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এলসি তে আমরা কমপ্লাইট ডকুমেন্ট পেলে আমরা কিন্তু পেমেন্ট করে দিই, আমরা কিন্তু বিল অফ এন্ট্রির জন্য অপেক্ষা করি না।
শুধু আমরা ডিসক্রিপেন্ট ডকুমেন্টের ক্ষেত্রে বিল অফ এন্ট্রির জন্য অপেক্ষা করি। কিন্তু উইদাউট এলসিতে আমার কাছে যখন ডকুমেন্ট আসে বা বায়ারের কাছে যখন সরাসরি ডকুমেন্ট আসে, সেটা ব্যাংকে যখন আসে, ব্যাংক সব রেগুলেটরি কমপ্লায়েন্স মিটিগেট করার পরে ব্যাংক বলে যে ঠিক আছে আমি রেমিট করব। ফার্স্ট অফ অল আমাকে আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে বাংলাদেশে গুডস গুলো এন্ট্রি হয়েছে কিনা, যেটা প্রুফ করে বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি হাতে পাওয়ার পরে আমরা কিন্তু এই এই বিষয়টা আমরা তারপর আমরা রেমিটেন্স পাঠাই। এখন আসি আমরা কি কি জিনিস, কোন কোন প্রোডাক্ট, কোন কোন ধরনের ইম্পোর্টার আমরা এলসি ছাড়া ইম্পোর্ট করতে পারি। প্রথমেই বলছে যে ভিন্ন রূপ নির্দেশ না থাকিলে ইরিভোকেবল এলসির মাধ্যমে এলসি মানে আপনাকে ইম্পোর্ট করতে হবে। আপনি অপ্রত্যাহারযোগ্য এলসি, ইরিভোকেবল এলসি মানে কি, এলসি ইস্যু করেছেন, কালকে সকালে আপনি এটা ক্যান্সেল করতে পারবেন না। ইউরোপকল শুধু ইস্যুইং ব্যাংকের কন্টেক্স থেকে না, সাপ্লায়ারের কন্টেক্স থেকেও। সাপ্লায়ার যদি বলে যে ঠিক আছে আমি এটা অ্যাকসেপ্টেন্স দিলাম না, আমি এই শিপমেন্ট করবো না বলে সে এলসিটা গ্রহণ করলো না, আজকে কালকে বলে তো না না না, আমার ভুল হয়েছে, আমার গোডাউনে মাল আছে, আমি এটা শিপমেন্ট করবো, নো। আপনার যেরকম ইস্যুয়ারের যেরকম ইরিভোকেবল আনটেকিং, আর বেনিফিশিয়ারি বা সাপ্লায়ারের কন্টেক্সট থেকেও আপনি যদি অ্যাকসেপ্টেন্স বা রিজেকশন জানান, সেটা কিন্তু আপনার বায়ারের কনসেন্ট ছাড়া আবার কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারবেন না, যেটাকে বলা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য ঋণপত্র বা ইরিভোকেবল ডকুমেন্টারি ক্রেডিট। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে যে কোনো ধরনের ইম্পোর্ট হবে বাংলাদেশে এলসিতে। তাহলে উইদাউট এলসিতে আমরা ক্লাসটা আজকে কেন করছি, আসেন উইদাউট এলসিতে আমাদের করা যায় কোন কোন কনটেক্সট থেকে করা যায়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আপনাদেরকে স্লাইডের মধ্যে দিয়েছি, আমরা একটু দেখি। যেমন আমরা পেরিশেবল গুডস যদি টেকনাফ কাস্টম স্টেশন দিয়ে আমরা আনি, টেকনাফ স্টেশন আমাদের বার্মা কিন্তু টেকনাফ ল্যান্ডপোর্ট দিয়ে বা কাস্টম স্টেশন দিয়ে আমরা কিন্তু পার কনসাইনমেন্ট $50,000 পেরিশেবল গুডস কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি। পার কনসাইনমেন্ট $50,000 টেকনাফ থেকে, বার্মা থেকে, টেকনাফ কাস্টম স্টেশন দিয়ে। আর অন্যান্য ল্যান্ড কাস্টম স্টেশন যেগুলো আছে, যেমন মনে করেন যে ভারতের সাথে আমাদের যে পেরিশেবল গুডস এর কন্টেক্স থেকে আমরা কিন্তু $10,000 পার কনসাইনমেন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট পার কনসাইনমেন্ট, বছরের আনলিমিটেড কনসাইনমেন্ট আনতে পারবেন। শুধু পেরিশেবল গুডস টেকনাফ ল্যান্ডপোর্ট দিয়ে কাস্টম স্টেশন দিয়ে আমরা $50,000 পার কনসাইনমেন্ট, আবার আদার ল্যান্ড কাস্টম স্টেশন দিয়ে আমরা $10,000। আর এসেনশিয়াল ফুডস আপনি এনি অ্যামাউন্ট, যাতে বাংলাদেশে কোনো ধরনের সাপ্লাই ক্রাইসিস না হয়, সেই ক্ষেত্রে ইম্পোর্ট অফ এসেনশিয়াল ফুড আইটেমস থ্রু আপনার ল্যান্ড পোর্ট বা ল্যান্ড কাস্টমস আপনি এনি অ্যামাউন্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন। অতএব এখন কথা হচ্ছে যে যদি এমনি অ্যামাউন্ট আমরা এসেনশিয়াল ফুড ইম্পোর্ট করতে পারি উইদাউট এলসি, তাহলে আমরা এলসি কেন করি? এলসি করি এই কারণে, কারণ আপনি যার থেকে ইম্পোর্ট করছেন সে আপনাকে এলসি ছাড়া সাপ্লাই নাও দিতে পারে। আপনার রেগুলেশনে থাকলেও সে এটাকে ট্রাস্টেড ফিল করছে না, আপনি কনফিডেন্ট ফিল করছে না আপনাকে, সেই কারণে আপনি এসেনশিয়াল ফুড আইটেমস এনি অ্যামাউন্ট বললেও আপনি কিন্তু এলসি দিতে হচ্ছে, কারণ আপনার সাপ্লায়ার হয়তো ওইভাবে রাজি নাও হতে পারে। এই জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমদানির জন্য মূল্যসীমা নির্বিশেষে ঋণপত্র ছাড়া ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানি করা যাবে। এটা হচ্ছে যে আমাদের ইম্পোর্ট পলিসি, আমাদের ইম্পোর্ট পলিসি চ্যাপ্টার 2.8.2। আমি রেফারেন্স সহ দিয়েছি এই কারণে, কারণ আপনাদের যদি রেফারেন্স প্রয়োজন হতে পারে, কোনো ব্যাংকে গেলেন, ব্যাংক বলে যে না আমরা এলসি ছাড়া ইম্পোর্ট করবো না, হ্যাঁ ব্যাংক নাও করতে পারে। এখন আপনি যদি বলেন যে আমার বায়ার সেলার আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, সে আমাকে এলসি ছাড়া সাপ্লাই দিবে, আপনি আমাকে এই একটা এই রেজিস্ট্রেশন নাম্বার দেন ইম্পোর্ট উইদাউট এলসি, সেই ক্ষেত্রে আপনি যদি রেফারেন্স চাই, বলে যে এই জায়গায় রেফারেন্সটা লেখা আছে, আমি কেন পারবো না, তাহলে টেকনাফ কাস্টম স্টেশন দিয়ে পেরিশেবল গুডস, আদার ল্যান্ড কাস্টম দিয়ে পেরিশেবল গুডস পার কনসাইনমেন্ট কত সেটা আমরা উল্লেখ করেছি, এবং এসেনশিয়াল ফুড আইটেমস আপনি কত পর্যন্ত করতে পারবেন সেটা আমরা আলোচনা করেছি। এরপর আমরা যাই, যেমন ঋণপত্র না খুলিয়া ক্রয় বা বিক্রয় চুক্তির মাধ্যমে আমরা কি কি জিনিস ইম্পোর্ট করতে পারি। যেমন বই পুস্তক জার্নাল ম্যাগাজিন সাময়িকী পিরিয়ডিক্যালস আমরা আমদানি করতে পারি সাইড ড্রাফটের মাধ্যমে, ইউজেস বিলের মাধ্যমে। অর্থাৎ এলসি ছাড়া আপনাকে যদি কোনো সাপ্লায়ার রাজি হয়, এই ধরনের কোনো বই যদি আপনাকে সাপ্লাই দিতে রাজি হয়, যেমন আপনি মনে করেন যে নেদারল্যান্ডে গিয়েছেন, সেখানে কিছু বই আপনাকে কেউ দিতে চায়, আপনি বাংলাদেশে সেগুলো নিয়ে আসতে পারবেন উইদাউট এলসিতে। জার্নাল ম্যাগাজিন সাময়িকী এটা দেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিল্ড আপ করার জন্য, শিক্ষার উন্নয়নের জন্য এই জায়গাটা এইভাবে এলসি ছাড়া ওপেন করে রাখা হয়েছে। এটা সাইড বা ইউজেন্স দুই ক্ষেত্রে কিন্তু আপনি বই জার্নাল ম্যাগাজিন সাময়িকী আপনি সাইড বা ইউজেন্স দুই ক্ষেত্রে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তারপরে আমরা দেখি
শিল্প খাতের এটা খুবই ইম্পর্টেন্ট। শিল্প খাতের আমদানিকারক যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার হন, আপনার যদি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল থাকে ইম্পোর্ট করা, এবং ওন ফ্যাক্টরি কনজাম্পশনের জন্য আপনি যেই কোনো অ্যামাউন্ট এলসি ছাড়া ইম্পোর্ট করতে পারবেন। আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, শিল্প খাতের আমদানিকারক, এখানে এখানে রপ্তানি মুখী শিল্প প্রতিষ্ঠানের কথা আসে নাই। এখানে বলছে আপনি একটা, আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, লোকাল মার্কেটের জন্য ম্যানুফ্যাকচার করেন, এবং আপনি একটা নিবন্ধিত আমদানিকারক, অর্থাৎ আপনি আইআরসি আছে ফ্রম দি রেসপেক্টিভ রেগুলেটর, এবং সেখানে আপনি যদি কাঁচামাল অথবা ক্যাপিটাল মেশিনারি অথবা ফায়ার ডোর, ফায়ার ডোরের বিষয়টা আসছে এই কারণে যাতে করে আপনি হয়তো রানা প্লাজার পরে ফায়ার ডোর যে ইস্যুটা আমাদের ইম্পোর্ট পলিসি ঢুকানো হয়েছে, যাতে করে আপনি আপনি কম খরচে আপনি ফ্যাক্টরিটাকে বায়ার ফ্রেন্ডলি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি মূল্য সীমা নির্বিশেষে আপনি কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। তাহলে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার হন, আপনি যদি র মেটেরিয়াল ওন ফ্যাক্টরি কনজাম্পশনের জন্য আপনি যদি ইম্পোর্ট করেন, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট, ফায়ার ডোরস ইম্পোর্ট ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার্স, এনি অ্যামাউন্ট ইউ আর অ্যালাউড টু ইম্পোর্ট। আর যদি আপনি কমার্শিয়াল ইম্পোর্টার যদি হয়, কমার্শিয়াল ইম্পোর্টারদের ক্ষেত্রে উইদাউট এলসির কোনো সুযোগ নাই। শুধু একটা এক্সেপশন আছে, 5 লাখ মার্কিন ডলার মূল্যের যে কোনো আমদানিযোগ্য পণ্য আপনি আমদানি করতে পারবেন এক বছরে, প্রতি বছর বাৎসরিক অনধিক 5 লক্ষ মার্কিন ডলার মূল্যের যে কোনো আমদানিযোগ্য পণ্য আপনি আনতে পারবেন। এবং সরকার যদি ইচ্ছে করে কেস টু কেস বেসিসে টিটির মাধ্যমে আপনি উইদাউট এলসি কিন্তু আপনি কিন্তু আমদানি করতে পারবেন। তাহলে এইটা গেল আমাদের শিল্প খাতের আমদানিকারকের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার এবং কমার্শিয়াল ইম্পোর্টার। ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার র মেটেরিয়াল ফ্যাক্টরি কনজাম্পশনের জন্য ইম্পোর্ট করতে পারে, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করতে পারে, ফায়ার ডোর ইম্পোর্ট করতে পারে। কমার্শিয়াল ইম্পোর্টাররা বছরে $5 লাখ পর্যন্ত আপনি ইম্পোর্ট করতে পারে এনি গুডস, এনি টাইপ অফ গুডস, তবে সেটা পারমিজেবল গুডস হতে হবে। যেমন আমরা একটু আগে পড়লাম যে পেরিশেবল গুডস এর কনটেক্সট থেকে মায়ানমারের সাথে, কিন্তু এখানে যেমন মায়ানমারের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল 1994 সালে, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমরা এলসি ছাড়াও কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারবো, যেহেতু নেইবারিং কান্ট্রি। আর যেহেতু যেই সব জায়গায় ব্যাংকিং সিস্টেম এলসি এগুলো খুবই কাম্বাসাম প্রসেস, এবং মায়ানমারের উপরে ইউএস স্যাংশন বা বিভিন্ন ওয়ার্ল্ড লিডারদের স্যাংশন আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যাংকিং ব্যবস্থার বাইরে, অর্থাৎ এলসি সিস্টেমের বাইরে আমরা একটা চুক্তি হয়েছে, সেখানে চাল, ডাল, ভুট্টা, শিম, আদা, রসুন, সয়াবিন তেল, পাম অয়েল, পেঁয়াজ, মাছ, এগুলো আমরা কিন্তু আমদানি করতে পারি। এখানে পার কনসাইনমেন্ট $50,000, অনেকটা পেরিশেবল গুডস এর মতো একই একই রাখা হয়েছে। এবং অন্যান্য গুডস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পার কনসাইনমেন্ট আমরা $30,000 পর্যন্ত পার কনসাইনমেন্ট আমরা আনতে পারি। অর্থাৎ পেরিশেবল গুডস এবং চাল, ডাল, ভুট্টা যদি আমরা টেকনাফ ল্যান্ড পোর্ট দিয়ে মায়ানমার থেকে আসে, আমরা পার কনসাইনমেন্ট $50,000, এবং অন্যান্য পণ্য যেগুলো সেগুলো আমরা পার কনসাইনমেন্ট আমরা $30,000 পর্যন্ত আমরা পার কনসাইনমেন্টে উইদাউট এলসি তে আমরা ইম্পোর্ট করতে পারি। যেমন দেখেন, আমরা মায়ানমার থেকে সরকারি ব্যবস্থাপনায় যদি চাল আমদানি করি, যেমন বাংলাদেশ চালের সংকট, আমরা জানি বার্মা কিন্তু চাল উৎপাদন কিন্তু অনেক বেশি পায়োনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই জন্য বার্মা থেকে যদি আমরা চাল আনতে চাই, আমরা যদি সেই ক্ষেত্রে আমরা অনধিক $2 মিলিয়ন পর্যন্ত ঋণপত্র ব্যতীত আমদানি করা যাইবে। অর্থাৎ ম্যাক্সিমাম $2 মিলিয়ন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার কনসাইনমেন্টে একক চালানে $2 মিলিয়ন আমরা কিন্তু ইম্পোর্ট করতে পারবো। অর্থাৎ এখানে যেহেতু রাইসের বিষয়টা, দেশের খাদ্য সামগ্রী বা ভাতের চালের অ্যাভেলেবল সাপ্লাই চেইনটা স্মুথ রাখার জন্য আমরা কিন্তু সরকারি ব্যবস্থাপনা, নট প্রাইভেট, সরকারি ব্যবস্থাপনায় আমরা পার কনসাইনমেন্টে $2 মিলিয়ন পর্যন্ত আমরা চাল ইম্পোর্ট করতে পারবো বার্মা থেকে। ঋণপত্র না খুলিয়া আমরা আরো কি কি কাজ করতে পারি, যেমন মনে করেন যে আমাদেরকে কোনো দেশ ঋণ দেয় বা পণ্য সাহায্য দেয় বা কোনো গ্র্যান্ট দেয়, সেই ক্ষেত্রে এই ঋণ, পণ্য সাহায্য বা যে কোনো ধরনের গ্র্যান্ট যখন দিবে, সেই গ্র্যান্টটা যদি যদি কোনো কমিউনিটি হয়, সেই ক্ষেত্রে আমরা এটা এলসি ছাড়াও কিন্তু দেশে আনতে পারবো। যেমন আমাদেরকে আই, কিছু খাদ্য সামগ্রী পাঠালো আমেরিকা থেকে, সেই ক্ষেত্রে বাংলাদেশে এলসি ছাড়াও কিন্তু এটা আনতে পারবো। ঋণ দিয়েছে আপনার, সেটা হলো মনে করেন যে কেউ একজন ঋণ দিয়েছে, তার ওখানে একটা পুরাতন ফ্যাক্টরি আছে, বলো যে এই ফ্যাক্টরি এটা 3 বছর হলো আমাদের এখানে এটা আমরা রান করব না, সেই ক্ষেত্রে এইটা হয়তো ঋণ হিসাবে আমাদেরকে দিয়ে দিল। সেই ক্ষেত্রে কোনো এই পণ্যটা দেশে আসতে বা অনুদান দিল কেউ, সেই ক্ষেত্রে এই রকম অনুদানের বিনিময়ে পণ্য সামগ্রী বাংলাদেশে যখন আসবে, সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা পদ্ধতি থাকে সরকারের, সেক্ষেত্রে ঋণপত্র খোলার দরকার নেই। সরকার প্রায় মানে মাঝে মাঝে সামটাইমস
এই সকল ঋণ সাহায্য এবং অনুদানকে হ্যান্ডেল করার জন্য কিছু কিছু নিয়ম নীতি করে। সেই নিয়ম নীতির অনুযায়ী কিন্তু বাংলাদেশে এই পণ্য সামগ্রীগুলো আসবে, কোনো ধরনের এলসি ওপেন করার প্রয়োজন নেই। যেমন আমরা ওষুধ শিল্প, আমরা ইন্টারন্যাশনাল কেমিক্যাল রেফারেন্স, অর্থাৎ একটা ওষুধ শিল্প ইন্টারন্যাশনাল কি কি কেমিক্যাল এখানে ইম্পোর্ট করা যায়, বা কেমিক্যালের বিভিন্ন রেফারেন্স, ওষুধ শিল্পের মান বাড়ানোর জন্য যদি ইন্টারন্যাশনালি যদি এরকম আমরা যদি ওষুধ শিল্পের প্রমোশনের জন্য যদি আমরা ইন্টারন্যাশনাল কেমিক্যাল রেফারেন্স বা কেমিক্যাল রিলেটেড যেসব জার্নালস, যেসব ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো ইম্পোর্ট করতে গেলে আমাদের কোনো এলসির প্রয়োজন হয় না। এটা কিন্তু এই ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ক্রমে আমরা কিন্তু এলসি ছাড়াও কিন্তু ইন্টারন্যাশনাল কেমিক্যাল রেফারেন্স আমরা ইম্পোর্ট করতে পারি। কেমিক্যাল রেফারেন্স বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ডাটাবেস বা ক্যাটালগস বা গাইডলাইন্স, অর্থাৎ আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বুস্টিং করার জন্য যেসব এই জার্নালস গুলো, ইন্টেলেকচুয়াল সাপোর্ট গুলো, সেগুলো কিন্তু আমরা উইদাউট এলসি আমরা কিন্তু ইম্পোর্ট করতে পারি। এই এই জিনিসটার প্রচলন খুব একটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেও দেখি নাই। তবে আমি ইম্পোর্ট পলিসি দেখতে গিয়ে আমি দেখলাম যে আমরা ইউনেস্কো কুপন সারেন্ডার করে বাংলাদেশে, একসময় এটা ছিল পুস্তক, জার্নাল, ম্যাগাজিন, সাময়িকী বা বৈজ্ঞানিক বা গবেষণা যন্ত্রপাতি বাংলাদেশে ইম্পোর্ট করা যায়। বাংলাদেশে যখন ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস থাকে, ইউনেস্কো কুপন হচ্ছে যে এক এক ধরনের ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের বিনিময়ে এই কুপনটা ইউনেস্কো সাপোর্ট দেয়, ফরেন এক্সচেঞ্জ সাপোর্ট দেয়, যার থেকে কিনে সেই ইউনেস্কো কুপনটা তার কাছে সারেন্ডার করলে সেই কিন্তু ইউনেস্কো জাতিসংঘের ইউনেস্কো থেকে এই এই যে সাপ্লাই দিল আপনাকে জার্নাল, বুকস, ম্যাগাজিন, সাময়িকী, সেটা কিন্তু ক্লেম করতে পারি ইউনেস্কোর কাছ থেকে। অর্থাৎ ইউনেস্কো কুপন এটা এইরকম একটা এসেনশিয়াল মানে সাবস্টিটিউশন অফ ফরেন কারেন্সি। দেশে যদি ফরেন কারেন্সির শর্টেজ থাকে সেই ক্ষেত্রে আমরা পুস্তক, জার্নাল, ম্যাগাজিন, সাময়িকী বা যে কোনো ধরনের সাইন্টিফিক অ্যাপারেটাস বা রিসার্চ ম্যাটেরিয়ালস যদি আমরা দেশে ইম্পোর্ট করতে চাই উইথ দ্য ফিনান্সিয়াল সাপোর্ট অফ ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় ইউনেস্কো কুপনটা ফরেন এক্সচেঞ্জের মতোই কাজ করে, যাতে করে আমরা সাপ্লায়ারকে এই ইউনেস্কো কুপনটা দিলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সাপোর্টটা পাই। অর্থাৎ সাপ্লায়ার ইউনেস্কো কুপন সাবমিট করে সে কিন্তু রিইম্বার্সমেন্ট নিয়ে নেয় ফ্রম দ্য ইউনাইটেড নেশনস। এই সুযোগটা এলসি ছাড়া আমরা কিন্তু এই ইম্পোর্টটা করতে পারি ইউনেস্কো কুপন সারেন্ডার করার মাধ্যমে। দেখেন, আমরা ঋণপত্র ছাড়াও কিন্তু আমরা কিন্তু ইম্পোর্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে আইপি নিতে হবে, ইম্পোর্ট পারমিট নিতে হবে কার কাছ থেকে? চিফ কন্ট্রোলার ইম্পোর্ট এক্সপোর্ট, অথবা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, অথবা বেবজা অথবা বেজা, যেই অথরিটির আন্ডারে যে ইন্ডাস্ট্রি কাজ করে। সেই ক্ষেত্রে আমরা এলসি লাগবে না, কিন্তু আমদানি পারমিট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি মনে করেন পারমিট ছাড়াও নিয়ে আসছেন ভুলে, অনেক সময় চলে আসে, অথবা ব্যাংকার জানে না বা আপনি জানেন না যে আপনি এটা ইম্পোর্ট করলে কারো কাছ থেকে আইপি নিতে হবে। সেই ক্ষেত্রে কাস্টমস কিন্তু আপনাকে গুডসটা আটকে রাখে, আটকে রাখার পরে যারা আইপি ইস্যু করে তাদের থেকে একটা ক্লিয়ারেন্স পারমিট নিয়ে নিতে হয়। ক্লিয়ারেন্স পারমিটটা নেওয়ার পরে সেখানে কন্ডিশন থাকে যে আপনি যে আগে আইপি না নিয়ে ক্লিয়ারেন্স পারমিট দিল, দেওয়ার পরে আপনি জরিমানা সহ এটা খালাস করতে হবে। অর্থাৎ আপনি যে ডিউটি বা আদার যে আপনি যে নন কমপ্লাইড ওয়েতে আপনি ইম্পোর্ট করলেন, কাস্টমস গুডস রিলিজ করবে যদি এটা পারমিজেবল গুডস হয়, কিন্তু আপনাকে ক্লিয়ারেন্স পারমিট নিতে হবে ফ্রম দি রেসপেক্টিভ স্পন্সরিং অথরিটি। এটা সিসিআইও হতে পারে, অথবা ব্যবসা, বেজা বা বাইডা, যে কোনো একটা যার আন্ডারে আপনার স্পন্সর কোম্পানি, আপনি তার কাছ থেকে আপনি নিয়ে আপনি সেগুলো কিন্তু ইম্পোর্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে কি কি জিনিস আছে, যেমন পে অ্যাজ ইউ আর্ন স্কিম। এই স্কিমটা আমার প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমি 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 এটা পড়াশোনা করে যেটা দেখলাম, অর্থাৎ আপনি গুডস ইম্পোর্ট করবেন করে আপনি বেচা কেনা করে আস্তে আস্তে পার্ট পার্ট আপনি কিন্তু পেমেন্টটা দিবেন ইন্টারন্যাশনাল সাপ্লায়ারকে। এই জন্য আপনাকে কিন্তু আইপি নিয়ে নিতে হবে। এই যদি আপনার ইনকাম থেকে, অর্থাৎ যেই জিনিসটা আপনি ইম্পোর্ট করেছেন সেটা রান করে সেখান থেকে ইনকাম করে যখন সাপ্লায়ারকে আপনি পেমেন্ট দিবেন, এই ক্ষেত্রে এই পেমেন্ট ফ্যাসিলিটিটা অ্যাভেল করার জন্য আপনার আইপি নিতে হবে, ইম্পোর্ট পারমিট নিতে হবে ফ্রম দ্য স্পন্সরিং অথরিটি অর দ্য রেগুলেটর। তাহলে পে এজ ইউ আর্ন স্কিমের আন্ডারে আপনি কি কি ইম্পোর্ট করতে পারবেন, এটা বলার অর্থ হচ্ছে যে আমাদের ইম্পোর্ট পলিসিতে এইভাবে ইম্পোর্ট করার সুযোগ আছে। যেমন 10 বছরের কম পুরাতন প্লান্ট বা মেশিনারি যদি আপনি যদি বাংলাদেশে আনতে চান তাহলে আনতে পারবেন। সেই ক্ষেত্রে যেমন ভিয়েতনামে আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনি ভিয়েতনাম ফ্যাক্টরিটা আপনি দিয়েছেন 5 বছর, সেখানে কিন্তু ফ্যাক্টরিটা ভায়াবল হচ্ছে না, আপনি ভিয়েতনাম থেকে ফ্যাক্টরিটা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। পে অ্যাজ ইউ আর্ন স্কিমের মাধ্যমে আপনি যখন আপনার রেগুলেটর বা বাইডাকে বা বেবজাকে আপনি বলবেন যে ভাই আমি এটা, আমার ভিয়েতনামে একটা ফ্যাক্টরি আছে, এটা 5 বছর বয়স,
দেখো এখানে সার্টিফিকেট আছে, আমি এটা বাংলাদেশে আনতে চাই, আমি এটা পেমেন্ট দিব এইভাবে, আমি এটা বাংলাদেশে আর্ন করব তারপর পে করব, আমাকে পারমিশন দাও। অতএব আমাদের ইম্পোর্ট পলিসি এরকম ধরনের 10 বছরের পুরাতন, অনধিক পুরাতন প্লান্ট এবং মেশিনারি ইম্পোর্ট করার সুযোগ আছে। আপনি যদি 5 বছরের পুরাতন বা রিকন্ডিশন মোটর গাড়ি ইম্পোর্ট করতে চান, ম্যাক্সিমাম 5 বছরের পুরনো, পে অ্যাজ ইউ আর্ন স্কিমের মাধ্যমে আপনি এই মোটর গাড়ি বাংলাদেশে এনে আপনি এটা রান করে এটা থেকে আর্ন করে আপনি পেমেন্ট করবেন, এই সুযোগটা এখানে আছে। যে কোনো পরিমাণ, যেমন 15 বছরের পুরনো রেফ্রিজারেটেড জাহাজ আপনি ইম্পোর্ট করতে পারবেন, এটা বাংলাদেশে রান করবেন, করে আপনি পে করবেন, আর্ন করবেন পে করবেন এই স্কিমের মাধ্যমে। তারপরে আপনি রপ্তানিমুখী শিল্প প্ল্যান্ট বাংলাদেশে আনতে পারবেন, যেটা একটু আগে আমি এক্সাম্পল দিয়েছি যে ভিয়েতনামে বা কম্বোডিয়াতে বা ইন্ডিয়াতে আপনার কোনো প্ল্যান্ট আছে বাংলাদেশে আনতে চান, সেই ক্ষেত্রে আপনি সে রপ্তানিমুখী প্ল্যান্ট যদি আনতে চান পে এজ ইউ আর্ন স্কিমের মাধ্যমে পারবেন। আপনি সমুদ্রগামী জাহাজ, আপনি less than 25 years এর এরকম জাহাজ বা ট্রলার আপনি ইম্পোর্ট করতে পারবেন এই পদ্ধতিতে। এই সুযোগটা বাংলাদেশে ইম্পোর্ট পলিসিতে আছে, পে অ্যাজ ইউ আর্ন স্কিম। এটা স্পন্সরিং অথরিটির সাথে আলাপ করলে বা আপনি যদি এই জায়গায় যদি ফ্যাসিলিটি গুলো যদি আপনি নিতে চান তাহলে এই স্কিমটা আপনি অ্যাভেল করতে পারেন। এটা এলসি ছাড়াও কিন্তু এগুলো আপনি আনতে আনতে পারবেন উইথ দ্য পারমিশন ফ্রম দ্য স্পন্সরিং অথরিটি আন্ডার দ্য পে অ্যাজ ইউ আর্ন স্কিম। ইম্পোর্ট পারমিট বা ক্লিয়ারেন্স পারমিট নিয়ে আমরা আলোচনা করেছি। ইম্পোর্ট পারমিট মানে কি, এলসি ছাড়া স্পন্সরিং অথরিটি থেকে আপনি আমদানির পারমিশন অথবা ক্লিয়ারেন্স পারমিট জরিমানা সহ খালাসের ভিত্তিতে, যদি যদি আপনি যদি আহ, কোনো কিছু আইপি ছাড়া নিয়ে আসে সেই ক্ষেত্রে আপনার ক্লিয়ারেন্স পারমিট। যেমন আপনি যদি বাংলাদেশে চলে আসছেন, আপনার 30 কেজি পর্যন্ত আপনি লাগেজ করে আনতে পারবেন, সেখানে হয়ে গেল 60 কেজি, আপনি এটা আনতে পারবেন, কিন্তু আপনার আপনি আইপি নিয়ে নিতে হবে, অথবা কাস্টমের যখন আপনাকে ধরবে সেখানে আপনাকে জরিমানা দিতে হবে, জরিমানা দিয়ে সেটা আপনাকে ছাড় করবে, আপনার গুডস গুলো আটকে রাখতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি যদি আগে থেকে আইপি নেন, যে আপনি দুবাইতে বেড়াতে যাচ্ছেন, আপনি একসাথে এলসি ছাড়া আপনি কিছু জিনিস আনবেন 30 কেজির উপরে, সেই ক্ষেত্রে আপনি আইপি নিতে পারেন। আর যদি আইপি না নিয়ে আনেন, সেটা যদি 30 কেজির উপরে যদি চলে যায়, সেই ক্ষেত্রে আপনি ক্লিয়ারেন্স পারমিট জরিমানা সহ আপনি আপনি ক্লিয়ারেন্স পারমিট কাস্টম থেকে আপনাকে জরিমানা করে তারপরে গুডসগুলো ছাড়বে। আপনি স্যাম্পল বা কোনো অ্যাডভার্টাইজিং ম্যাটেরিয়ালস বা কোনো গিফট আপনি আনতে পারবেন বাংলাদেশে এলসি ছাড়া আপনি ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, আইপি এবং ক্লিয়ারেন্স পারমিটের জন্য আরো যে সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি হার্বাল মেডিসিন আনতে পারবেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পারমিশন নিয়ে। আপনি জয়েন্ট ভেঞ্চার একটা ফ্যাক্টরি করলেন বাংলাদেশে, মানে বাংলাদেশ আমেরিকা জয়েন্ট ভেঞ্চার একটা ফ্যাক্টরি, সেই ক্ষেত্রে বিদেশি উদ্যোক্তা বাংলাদেশে যদি তার ক্যাপিটাল মেশিনারি আনতে চায় মূলধন হিসেবে, সেটা কিন্তু ইম্পোর্ট ছাড়া আপনি এলসি ছাড়া আনতে পারবেন, কিন্তু আপনাকে আইপি নিতে হবে। অর্থাৎ আইপি থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন না, ইম্পোর্ট এলসি করবেন না, কিন্তু আপনি রেসপেক্টিভ রেগুলেটরি রেসপন্সিবল অথরিটি থেকে আইপি নেবেন। আর আইপি না নিলে আপনি ক্লিয়ারেন্স পারমিট নেবেন, জরিমানা সহ আপনাকে কিন্তু এটা খালাস করবে। আর আর যেই ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প, যেমন মনে করেন যে আমি একটা এক্সাম্পল বলি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রচুর পরিমাণ রাশিয়া থেকে অ্যাপারেটাস আসছে, ইনস্ট্রুমেন্ট আসছে, উইদাউট এলসি, এখানে পেমেন্ট হবে না। শর্ত হচ্ছে যে বাংলাদেশে এগুলো আসবে, কাজকর্ম সেরে আবার কিন্তু রিটার্ন করতে হবে রাশিয়াতে। এটাকে বলা হয় ইম্পোর্ট কাম এক্সপোর্ট অন রিটার্নেবল বেসিস। সেই ক্ষেত্রে আপনি এলসি ছাড়াও কিন্তু কোনো বাংলাদেশে যদি বিদেশি কোনো প্রকল্প, সাহায্য প্রকল্প বাংলাদেশে স্টাবলিশড হয়, সেই ক্ষেত্রে এই প্রকল্প বাস্তবায়ন ইমপ্লিমেন্ট করার জন্য যদি কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো র মেটেরিয়ালস কোনো আপনি যদি বাংলাদেশে আনতে হয়, সেই ক্ষেত্রে আপনি এলসি ছাড়াও কিন্তু এটা আনতে পারবেন। তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে এবং লেদার ইন্ডাস্ট্রিটাও এখানে এখন যুক্ত হয়েছে। আমরা নো কস্ট বেসিসে র মেটেরিয়াল আনতে আনতে পারি। আমরা এখানে উইদাউট এলসিতে বাংলাদেশ থেকে কোনো ধরনের পেমেন্ট যাবে না, সেই ক্ষেত্রে আমরা র মেটেরিয়াল সাপ্লায়ার, বায়ার তার নমিনেটেড সাপ্লাইয়ের দিকে বাংলাদেশে পাঠাতে পারে, এই গুডস গুলো বাংলাদেশে আসবে, ম্যানুফ্যাকচার হবে, শুধু ভ্যালু অ্যাডেড পোর্শনটা বাংলাদেশে আসবে। এখানে কোনো ধরনের যেটাকে আমরা বলছি ইম্পোর্ট ও নো কস্ট বেসিস, আর এক্সপোর্টটাকে বলছি সিএমটি বেসিসে, কাটিং মেকিং ট্রিমিং চার্জটা শুধু বাংলাদেশ পাবে, আর বাকি সব ক্ষেত্রে বাকিটা পাবে, বাকিটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না, যেটাকে বলা হয় সিএমটি বেসিস এক্সপোর্ট। আর ইম্পোর্ট অন নো নো কস্ট বেসিস, নো কস্ট বেসিসে ইম্পোর্ট, আপনি র মেটেরিয়ালস বাংলাদেশে আসবে, ওই কোনো ধরনের ফরেন কারেন্সি বা এলসি ছাড়াই আপনি ইম্পোর্ট করতে পারবেন। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ, আপনি তো আনলিমিটেড র মেটেরিয়ালস কিন্তু আপনি আনতে পারবেন না, আপনাকে বিজিএমইএ বা আপনার স্পন্সরিং অথরিটি আপনার ইউটিলাইজেশন ডিক্লারেশন বা আপনার কনজাম্পশন কতটুকু, আপনার অর্ডারটা এক্সিকিউট করতে কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, সেটা কিন্তু
আপনাকে আগে থেকে কনজাম্পশনটা নিয়ে আপনাকে কিন্তু কাস্টম অথরিটির কাছে সাবমিট করতে হবে। অর্থাৎ ইউডির বাইরে, আপনার প্রয়োজনের বাইরে কোনো কিছু, যদিও বা আপনাকে এলসি ছাড়া ইম্পোর্ট করার সুযোগ দিয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এটা এই ইম্পোর্ট করতে হবে অন দ্য বেসিস অফ ইউডি। আমাদের বাংলাদেশে ডিউটি ফ্রি ফ্যাসিলিটি বা বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি, এটা খুবই জনপ্রিয় একটা ফ্যাসিলিটি। সেই ক্ষেত্রে ইম্পোর্টার গুডসগুলো ইম্পোর্ট করে ডিউটি ফ্রি, এবং একটা নির্দিষ্ট সময় পরে ম্যানুফ্যাকচার করে ভ্যালু অ্যাড করে কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করে। তো এই কনটেক্সট থেকে বন্ডেড ওয়ারহাউস পদ্ধতির মাধ্যমে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো ব্যাক টু ব্যাক এলসি ছাড়াও আপনি 6 মাসের কাঁচামাল বা আনুষ্ঠানিক দ্রব্যাদি আপনি রিভলভিং বেসিসে ইম্পোর্ট করে আপনি রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংক সার্টিফিকেট নিতে হবে যে আপনার 6 মাসের কি পরিমাণ র মেটেরিয়াল লাগে, এটা হিসাব করবে অন দ্য বেসিস অফ গত বছরের আপনার এক্সপোর্ট পারফরমেন্সের উপরে। গত বছর যা এক্সপোর্ট পারফরমেন্স সেটা আপনাকে সার্টিফাই করবে ব্যাংক। সেই অনুযায়ী আপনি 6 মাসের প্রয়োজনীয় র মেটেরিয়াল আপনি এলসি ছাড়াও একসাথে আপনাকে আনার সুযোগ দেওয়া হয়। কারণ হচ্ছে কি, সাপ্লাই চেইনটা, ম্যানুফ্যাকচারারের বা এক্সপোর্টারের সাপ্লাই চেইনটা যাতে স্মুথ থাকে। হুম। মানে রপ্তানিমুখী স্পেশালাইজড টেক্সটাইল মিল। স্পেশালাইজড টেক্সটাইল মিল মানে কি, যেখানে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, উইভিং, স্পিনিং, অর্থাৎ একটা একটা কম্পোজিট একটা স্পেশালাইজড টেক্সটাইল মিল, এরকম প্রযুক্তি যাদের আছে তাদের জন্য ব্যাক টু ব্যাক ছাড়াও 6 মাসের প্রয়োজনীয় গ্রে কাপড় এবং সুতা রিভলভিং পদ্ধতি ইম্পোর্ট করা যায়। তাদের র মেটেরিয়াল হচ্ছে সুতা এবং গ্রে কাপড়। গ্রে গ্রে কাপড় আনার অর্থ কি, গ্রে কাপড়টাকে তারা কালারিং করে, প্রিন্টিং করে একটা ফিনিশ কাপড় বা ফেব্রিক্স হিসেবে তৈরি করে। তাহলে গ্রে কাপড় এবং সুতা আপনি 6 মাসের ইকুইভ্যালেন্ট আপনার প্রয়োজন অনুযায়ী রিভলভিং বেসিসে আপনি ব্যাক টু ব্যাক এলসি ছাড়াও কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। কারা পারবে? রপ্তানিমুখী স্পেশালাইজড টেক্সটাইল মিল, যারা একই জায়গায় ডাইং করে, প্রিন্টিং করে, ফিনিশিং করে, উইভিং করে বা স্পিনিং করে। তাদের জন্য আপনি তাদের র মেটেরিয়ালস কি সুতা অথবা গ্রে কাপড় আপনি আনতে পারবেন 6 মাসের প্রয়োজন যতটুকু ততটুকু পর্যন্ত। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংকের একটা সার্টিফিকেট নিতে হবে, 6 মাসে আপনার কি পরিমাণ লাগে সেটা ব্যাংক আপনাকে সার্টিফাই করে দিবে। আবার 100 ভাগ রপ্তানিমুখী টেক্সটাইল মিল, যারা শুধু টেক্সটাইল মিল, যারা কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি আপনার আপনার যাদের স্পেশালাইজড টেক্সটাইল, এক্ষেত্রে শুধু টেক্সটাইল মিল যারা মনে করেন যে আপনার ফেব্রিক্স তৈরি করে, তাদের প্রয়োজনীয় কাঁচামাল তারা কিন্তু 12 মাসের জন্য একসাথে নিয়ে আসতে পারে। তারা ইয়ার্ন আনতে পারে, সুতা আনতে পারে, সেই ক্ষেত্রে 12 মাস একসাথে আনার সুযোগ আছে। কাদের? এটা হচ্ছে যে স্পেশালাইজড টেক্সটাইল মিলের। আগেরটা ছিল স্পেশালাইজড টেক্সটাইল যাদের কম্পোজিট একটা ফ্যাসিলিটি আছে, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, উইভিং, স্পিনিং। আর এরা এরা এতগুলো জিনিস ভ্যালু এডিশন করে না, তারা একটা জায়গায় ভ্যালু অ্যাড করে, সেটা তারা ইয়ার্ন কিনে যেটা একটা ফেব্রিক্স তৈরি করে। তাদের জন্য 12 মাসের একসাথে আনার এই সুযোগটা বাংলাদেশে এলসি ছাড়া আনার সুযোগ আছে। আরএমজি যারা ম্যানুফ্যাকচারার, তাদের জন্য কাঁচামাল, মূলধন, যন্ত্রপাতি আমরা একটু আগে আলোচনা করেছি, আপনি মূল্যসীমা নির্বিশেষে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তবে প্রয়োজন হচ্ছে আপনার, আপনি তো আনলিমিটেড ইম্পোর্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার এই কনজাম্পশনটা আপনাকে ঠিক করে দিবে আপনার ইউটিলাইজেশন ডিক্লারেশন বা আপনার স্পন্সরিং অথরিটি। এখন আসেন আমরা আমরা টেক্সটাইল জানলাম, আরএমজি জানলাম, স্পেশালাইজড টেক্সটাইল ইন্ডাস্ট্রি জানলাম, তাদের কি কি ফ্যাসিলিটি আছে এলসি ছাড়া ইম্পোর্ট করা। এখন অলংকার উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, তাদেরও র মেটেরিয়াল আপনি ঋণপত্র না খুলে কিন্তু আনতে পারবেন। এবং এই ক্ষেত্রে ঋণপত্র খোলার কোনো প্রয়োজন নেই। কাস্টম অথরিটি আপনাকে, আপনার কাস্টমার কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। যে আপনি বলবেন, কাস্টমারকে বলবেন যে আমি এটা ইম্পোর্ট করব, আমাকে আপনি এটা সুযোগ দেন। অর্থাৎ এখানে যদি অর্নামেন্টস বা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং বা এক্সপোর্টিং এন্টারপ্রাইজের যদি হয়, সেই ক্ষেত্রে আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হলে আপনার কোনো ধরনের এলসি খোলার দরকার নাই। শুধু কাস্টম কর্তৃপক্ষকে আগে থেকে আপনি অনুমতি নিতে হবে, আমি এই ধরনের একটা ইম্পোর্ট করতে চাই, র মেটেরিয়াল ইম্পোর্ট করতে চাই ফর মাই জুয়েলারি আই ম্যানুফ্যাকচারিং। আমাদের এখানে কিন্তু ডায়মন্ড যারা এক্সপোর্ট করে,
ডায়মন্ড এক্সপোর্টের জন্য রাফ ডায়মন্ড তাদের হচ্ছে যে র মেটেরিয়াল, সেই ক্ষেত্রে আপনি এলসি ছাড়াও আপনি কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। 100 ভাগ বিদেশি মালিকানায় যেমন মনে ইপিজেড অ্যাটাক কোম্পানি বা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফরেন কোম্পানি, 100% ফরেন ইকুইটি, তারা কিন্তু শিল্পের ক্যাপিটাল মেশিনারি এবং যন্ত্রাংশ আপনি কিন্তু এই এলসি খোলার দরকার নেই, তবে আপনি আইপি বা ক্লিয়ারেন্স পারমিট নিতে হবে। অর্থাৎ যারাই কিন্তু আপনি উইদাউট আইপি বা ক্লিয়ারেন্স পারমিট ছাড়া কোনো ধরনের ইম্পোর্ট আপনি করতে পারবেন না, দো এলসি ছাড়া আপনি করতে পারবেন। কিন্তু বাংলাদেশে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে কাস্টম অথরিটি আপনার কাছে দেখবে আইপি আছে কিনা। আইপি থাকা মানে কি, প্রায় পারমিশন নিয়েছেন কিনা স্পন্সরিং অথরিটি থেকে, আর নাইলে ক্লিয়ারেন্স পারমিট নেন। আপনি এখন যান, আমি গুডস গুলো আটকে রাখলাম, আপনি ওদের ওদের থেকে একটা ক্লিয়ার করার জন্য পারমিশন নিয়ে আসেন। সেই ক্ষেত্রে আপনাকে কিছু ফাইন দিবে, যেহেতু আপনি নন কমপ্লায়েন্স করেছেন, সেই জন্য সেই ফাইনটা দিয়ে আপনি ক্লিয়ারেন্স পারমিট দিয়ে গুডস গুলো আপনি কিন্তু ছাড়াতে পারবেন। ক্যাট বেসিসে ইম্পোর্ট, এটা ইম্পোর্ট উইদাউট এলসি, ক্যাশ অ্যাগেইনস্ট ডেলিভারি, এটা কিন্তু সম্পূর্ণ উইদাউট এলসি। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের যেসব ইম্পোর্ট হয়, তারাও কিন্তু ক্যাশ অ্যাগেইনস্ট ডেলিভারি অথবা এলসি ছাড়াও তারা কিন্তু ইম্পোর্ট করতে পারে। ইপিজেড কোম্পানির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে যে ইপিজেড এর ভিতরে ইম্পোর্ট এক্সপোর্ট পলিসি কিন্তু অ্যাপ্লিকেবল নয়। সেই ক্ষেত্রে ইপিজেড এর ভিতরে এন্টারপ্রাইজেস, ইপিজেড টু ইপিজেড এন্টারপ্রাইজেস মধ্যে যখন ট্রানজাকশন করে তখন এলসি ছাড়াও কিন্তু ট্রানজাকশন করা যায়। ইপিজেড এর ভিতরের কোম্পানি ইপিজেড এর বাইরে থেকে যদি কোন ডোমেস্টিক টেরিফেরিয়া থেকে কোনো কিছু পারচেজ করতে চায়, র মেটেরিয়ালস বা অন্য কোনো কোনো কিছু, সেই ক্ষেত্রে কিন্তু এলসি ছাড়াও কিন্তু ফরেন কারেন্সি তাদের ট্রানজাকশন করার সে পারমিশন আছে। এখানে দেখেন, আমরা এলসি ছাড়া যেসব ট্রানজাকশন গুলো করি ব্যাংকের মাধ্যমে, আমরা সেগুলো বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আমরা রিপোর্ট করতে হয়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে আমরা জানাতে হয়। যে সেই জানানোর জন্য এখানে অনেকগুলো কোড আছে, যে কোন ধরনের ইম্পোর্টে উইদাউট এলসি কোন ধরনের রিপোর্টিং হবে, সেই জিনিসটা এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে। 15 কোডে ফরেন কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের মাধ্যমে যদি আপনি ডিপি বেসিসে, সাইট বেসিসে ফরেন কোনো কিছু যদি ইম্পোর্ট করেন, সেই ক্ষেত্রে আপনার 15 কোডে আপনাকে এই আপনার রিপোর্ট করতে হবে। ব্যাক টু ব্যাক এলসি না, ব্যাক টু ব্যাক কন্ট্রাক্ট আছে, অর্থাৎ কন্ট্রাক্টের মাধ্যমেও কিন্তু আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারেন আন্ডার বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটি। সেই ক্ষেত্রে আপনি 31-32 কোডে আপনি রিপোর্ট করবেন। অতএব এই কোডগুলো আমি দিয়েছি এই জন্য, ফর ইউর অ্যাওয়ারনেস বিল্ডিং, যে আমরা যে এলসি ছাড়া ইম্পোর্ট করব, সেই ক্ষেত্রে এলসি ছাড়া ইম্পোর্ট করতে গেলে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আমাকে কিন্তু রিপোর্ট করতে হয়। তাহলে এই রিপোর্টিংটা যে আমরা করব, সেক্ষেত্রে কোন কোন কোডে আমরা এই রিপোর্টিং গুলো করবো, সেই জন্য আমাদের জিনিসটা জানতে হবে। এই জন্য এই অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আমি এই কথাটা, এই রেফারেন্সটা দিলাম। এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। আমরা কোশ্চেন আনসার সেই সেশনে চলে যাব। যেহেতু সময় আমাদের 1 ঘন্টা, আমি ম্যাটেরিয়ালস গুলো দিয়েছি, সংক্ষেপে আলোচনা করেছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। মাননীয় মডারেটর, আপনাকে মাইকটা হ্যান্ড ওভার করলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জহিরুদ্দিন হায়দার স্যার, আপনি কি লাইনে আছেন? হ্যাঁ। দ্যাটস অল of my presentation over the input without LC. I'm handing over the mic to you, please. Amra question answer session, if you allow. Okay, I mean, so far I have not noticed our president has joined. Probably he will miss today. So, our participants, if you have questions, I am seeing some hand are raised. So, hands are, on that case, over to again to Rafik bhai. যে কারো কোনো কোয়েরিজ থাকলে সেটা একটু আপনি Okay, ডিফাইন okay. করেন, then Dear audience, you are allowed to have any sort of question relating to international trade, not only on the input without LC. এবং usually আমি কিন্তু I'm always ready to welcome any kind of question relating to banking এবং international trade, credit management, so on. এবং এই সেশনে কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি কোশ্চেন আনসার সেশনটা কিন্তু আমরা খুব এনজয় করি। তার জি। প্রেজেন্টেশন চেয়েও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।
জি স্যার, কোশ্চেন হলো, আমরা যেমন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ইম্পোর্টের ক্ষেত্রে জি ব্যাক টু ব্যাক এর মাধ্যমে যখন ফরেন ইম্পোর্টটা করি, বন্ডেড ওয়্যারহাউস ফেসিলিটি থাকলে বন্ডে রেকর্ড কিপিং করতে হয়। জি নন নন এলসির ক্ষেত্রে এটা কি বন্ডে রেকর্ড করা অফকোর্স আবশ্যক? আবশ্যক। কারণ বন্ডের সাথে আপনার যেহেতু এটা রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করেছে, আপনি এলসি ছাড়াও কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু বন্ড ফ্যাসিলিটির মাধ্যমে আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারবেন, যদি আপনার সাপ্লায়ার আপনাকে অ্যালাউ করে, আপনাকে যদি এলসি ছাড়া গুডস দিতে চায়। বন্ডে ঢোকানোর অর্থ হচ্ছে যে আপনি আপনি বন্ডে ঢোকাবেন, ডিউটি ফ্রি ফ্যাসিলিটি পাবেন। আপনি বন্ড দিয়েছেন, একটা সার্টেন টাইম পরে ম্যানুফ্যাকচার করে ভ্যালুয়েশন করে আপনি এক্সপোর্ট করবেন, পিএসসি জমা দিবেন, আপনার বন্ড অডিট আপনার ক্লিয়ার থাকবে। কিন্তু আপনি এলসি আমি ছাড়াও কিন্তু যদি ইম্পোর্ট করেন র মেটেরিয়াল এবং ডিউটি ফ্রি ফ্যাসিলিটি পেতে চান, আপনাকে কিন্তু বন্ডে গুডস গুলো ঢুকাতে হবে, রেকর্ড মুক্ত করতে হবে। দেখবেন, আমি নন এলসির মাধ্যমেও ইনপুট করলেও যদি বন্ডে বন্ডে হ্যাঁ হ্যাঁ, ইনপুট করি, দেন আমি ডিউটি ফ্রি ফেসিলিটিটা ফ্যাসিলিটি পাবেন। পাবো। রাইট রাইট। থ্যাংক ইউ। Someone, Robiul Hassan asked, how can we get service import without LC? সার্ভিস এলসির ক্ষেত্রে উইদাউট এলসি কি করে হতে আচ্ছা পারে? ফাইন, ভেরি গুড কোশ্চেন। এলসি হচ্ছে একটা পেমেন্ট মেথড। আপনি সার্ভিস যদি পারচেস করতে চান, আপনি এলসির মাধ্যমেও কিন্তু সার্ভিস পারচেস করতে পারবেন। এখন আপনার অপশন আছে। আমরা তো ট্রেড পেমেন্ট মেথডস গুলো আমি বললাম, যার থেকে সার্ভিস পারচেস করছেন তাকে যদি আপনি বলেন যে ভাই আমি এলসি দিব না, একটা চেক দিব, সে বলে যে না ভাই চেক দিলে হবে না, তোমার চেক এর আগে দুইবার ডিসঅনার হয়েছে, অতএব চেক দিয়ে সে কিন্তু আপনার সাথে কিন্তু ট্রানজাকশন করবে না। এখন বলে তাহলে একটা এলসি দাও। তো এলসি দিতে গেলে আপনাকে, আপনি এলসিতে কি লিখবেন? ইয়েস, আমি তোমার থেকে সার্ভিস পারচেস করছি, সার্ভিস যে তুমি আমাকে রাইটলি প্রোভাইড করেছো এবং রিলেটেড পেপার সহ তুমি আমার ব্যাংকে সাবমিট করো, ব্যাংক থেকে আমি একটা এলসি দিচ্ছি, তুমি সার্ভিসটা ঠিক মতো আমি পেয়েছি এটা প্রুফ করে ডকুমেন্টটা আমার কাছে দিলে, আমার ব্যাংকের কাছে দিলে, ব্যাংক তোমাকে পেমেন্ট করে দিবে। বলতে দ্যাটস অল, এর বাইরে আর কোনো কিছু না। আমাদের মধ্যে একটা অ্যাম্বিগুইটি কাজ করে। আমরা মানে এলসি মানে কমোডিটি, এলসি মানে ভিজিবল গুডস, নো। সার্ভিসও কিন্তু আমরা কিন্তু এটা, যেহেতু এলসি একটা পেমেন্ট মেথড, সিম্পলি একটা পেমেন্ট মেথড, চেকের মতো, বিল অফ এক্সচেঞ্জের মতো, প্রমিসরি নোটের মতো, এলসিও একটা প্রমিসরি নোট, প্রমিস বাই দ্য ইস্যুইং ব্যাংক, নট ব্যাংক, মোর দ্যান দ্যাট। মানে এক্ষেত্রে আমাদের সবাই এইটা পারসেপশনটা ক্লিয়ার করে নেই যে একটা হচ্ছে সে পেমেন্ট থ্রো এলসি অর উইদাউট এলসি, আর সার্ভিস হোক আর কোনো গুডস হোক, দ্যাট ইজ দ্য মেন কমোডিটি হোয়াট আই এম ইম্পোর্টিং। রাইট এর এগেনস্টে পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে এলসি অথবা উইদাউট এলসি, এবং সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাসড রফিক ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইট ইজ দ্য মিউচুয়াল অর ট্রাস্টওয়ার্দিনেস বিটুইন ইউ অ্যান্ড ইউর এক্সপোর্টার। মানে আপনার অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড বেনিফিশিয়ারির মধ্যে যদি এরকম হয় যে আপনারা ইউ ট্রাস্ট ইচ আদার, সেক্ষেত্রে পেমেন্টটা পরে হতে পারে, সাপ্লায়ার্স ক্রেডিটের মাধ্যমে হতে পারে, অন্যান্য যে নন এলসি ইনস্ট্রুমেন্ট গুলো আজকে উনি পোর্ট্রে করলেন, এক্সিবিট করলেন, সেই মিনস অ্যান্ড ওয়েজ গুলো অ্যাপ্লিকেবল হতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার। Okay, আমরা so let me solicit invite more questions. মানে if there is no question, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমরা ধরে নেব যে you have understood everything or you have understood আসলে nothing. So on that case, Niaz raised hand. Niaz Mohammed, Niaz হ্যান্ড রেজ করেছো? ওকে, অ্যানাদার হ্যান্ড সবুর আলম। সবুর শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে স্যার? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, প্রশ্ন করো। আমার আমার একটা কোশ্চেন ছিল যে স্পেশালাইজ টেক্সটাইল জোন যেটা বলা হলো, যেখানে স্পিনিং ইউনিট থাকবে, টেক্সটাইল ডাইং, প্রিন্টিং থাকবে। তো সেক্ষেত্রে স্পিনিং ডিভিশন যেটা ইয়ান যদি টেক্সটাইলকে প্রোভাইড করে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর জন্য, সেক্ষেত্রে এলসি রিকোয়ার কিনা, আর এক্ষেত্রে কোনো কমপ্লায়েন্স আছে কিনা সেক্ষেত্রে। আর আরেকটা বিষয় হলো, যদি টেক্সটাইল তার গার্মেন্টস ইউনিটকে ফেব্রিক প্রোভাইড করে ফর গার্মেন্টস এর জন্য, সেক্ষেত্রেও আমরা উইদাউট এলসি তে সেটা করতে পারবো কিনা, আর এক্ষেত্রে কোনো কমপ্লায়েন্স এর পুরা কি আছে? এটা কি প্রথম দুটো? কথা হলো, সরি, প্রথম ওকে। কথা হলো যে আপনি করতে পারবেন, এলসি ছাড়া করতে পারবেন। আপনি যখন ফেব্রিক, যখন আপনি আরএমজি ইউনিটকে যখন সাপ্লাই দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এলসি ছাড়াও কিন্তু করতে পারবেন।
আপনার প্রথম কোশ্চেনটা ছিল যে স্পেশালাইজড টেক্সটাইল যদি হয় সেই ক্ষেত্রে একটা ইউনিট আরেকটা ইউনিটকে যখন র মেটেরিয়াল প্রোভাইড করে বা ইনগ্রেডিয়েন্ট প্রোভাইড করে সেই ক্ষেত্রে এলসির দরকার আছে কিনা, এম জি আই রাইট? আমি কোশ্চেনটা যদি বুঝে থাকি, জি জি। সেই ক্ষেত্রে এটা তো আপনাদের ইন্টার ইউনিট বা ইন্টার কোম্পানি বা ইন্ট্রা কোম্পানি ট্রানজাকশন। আপনি এলসি দিয়ে দিবেন নাকি আপনি অন্য কোনো মেথডে আপনি আপনার রেকর্ডভুক্ত করবেন বা অ্যাকাউন্টিং করবেন, আপনার পেমেন্টটা আপনি বুঝে নেবেন, দিস ইজ আপ টু ইউ। এখানে এলসি ছাড়াও কিন্তু আপনি কিন্তু ট্রানজাকশন করতে পারবেন, অথবা আপনার ইন্ট্রা কোম্পানি বা ইন্টার কোম্পানি সেটেলমেন্টও আপনি কিন্তু আপনার এই উইদাউট এলসি তো আপনি করতে পারবেন। আমি একটু রফিক ভাইকে একটু সাপ্লিমেন্ট করি সবুর। জি এটা হচ্ছে যে যদি এটা ডোমেস্টিক কোনো প্রকিউরমেন্ট হয়, মানে একটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি, তোমাদের দুই তিনটা ইউনিট আছে বা দুই তিনটা সেপারেট কোম্পানি কিন্তু একই মালিকানার মধ্যে, অন দ্যাট কেস সেটা তো তোমাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। এবং যেহেতু ডোমেস্টিক মার্কেটে এটা ক্যাশ এলসি দিয়েও করা যায়। আবার বাদ দিলাম আমি যেটা ভাইয়া বলেছেন, সেটা হচ্ছে যে দেখো তুমি যখনই এলসি দেবে তখন সেখানে সামান্য হলেও কস্ট আছে। রাইট। তাহলে আমার কস্টিং পার্সপেক্টিভে আমরা তো এটা এন্ডোর্স করব না যে এলসি দেন, রাদার যে আমরা এখানে আমাদের ট্রান্সফার প্রাইস হতে পারে কস্ট কস্ট প্লাসে আমাদের পলিসির উপরে আর কি, যে আমাদের ইন্টারনাল ইউনিটের মধ্যে কস্টগুলো আমরা যদি ইয়ে করে নেই, অন দ্যাট কেস আমার বইতে এটা রিকগনাইজ করলাম, ওর বইতে ওটা ব্যয় হিসাবে বা রেভিনিউ হিসাবে রিকগনাইজ করলো, অন দ্যাট কেস কিন্তু অনেকগুলো কস্ট সেভিংস ওটা হয়ে যায় আর কি। তাহলে এখানে মানে অনেকখানে অনেক হাইলি, যেখানে হয় যে এই তোমার ইয়ে থাকে, ডেলিগেশন থাকে বা ইন্ডিভিজুয়াল ইউনিটগুলোর পারফরমেন্স নিয়ে, সেখানে চাই রেভিনিউ আমি বাড়াই, কিন্তু গ্রুপ অ্যাজ এ হোল কিন্তু দেখা যাবে তোমার কিছু শুধু শুধু ব্যাংকিং কমার্শিয়াল কস্ট ইনকার হয়ে যাবে। অন দ্যাট কেস এখানে মানে এলসিটা তো জরুরি না, রাদার যে ইন্টারনাল পলিসির মধ্যে ওটাকে তোমরা ইয়ে করে নিতে পারো আর বিল করে না, নিতে পারো। কিন্তু এখানে স্যার আমি একটু অ্যাড করি আপনার সাথে, ইফ ইউ অ্যালাউ। সেটা জি হচ্ছে প্লিজ। যে আমাদের ব্যাংকারদের মধ্যে একটা পারসেপশন আছে যে আপনি ক্যাশ ইনসেনটিভ, যখন উনি যেই পার্সপেক্টিভ থেকে কোশ্চেনটা করেছে, আই আন্ডারস্ট্যান্ড, আমি পয়েন্টটা বুঝতে পেরেছি। কারণ আমরা যখন হ্যাঁ। এলসি করি, ফেব্রিক্স ইম্পোর্ট করি, সুতো ইম্পোর্ট করি, তাহলে আমরা ওখানে একটা রেগুলেশন আছে। এটা এটা আসলে ওইভাবে না, এটা এলসি ছাড়াও করা যায়, যে এলসি তে লিখে দিতে হবে কোন পক্ষ ক্যাশ ইনসেনটিভ অ্যাভেল করবে। এই জন্য এলসিটা সবাই বলে হুম। যেন এলসি দিতে হবে, এলসিতে তিন পক্ষে যে কোনো এক পক্ষ ক্যাশ ইনসেনটিভ অ্যাভেল করবে, সেই জন্য এলসিতে এটা উল্লেখ করার, এই কথাটা বলা আছে বলে কিন্তু সবাই এলসি চায়। আসলে আপনি এটা ছাড়াও কিন্তু ক্যাশ ইনসেনটিভ যদি আপনি অ্যাকচুয়ালি পিআরসি শো করতে পারেন, আপনি যদি এক্সপোর্ট করেন এবং প্রসিড যদি 180 ডেজ এর মধ্যে, যদি আপনি 120 ডেজ এর মধ্যে আসে, আপনি রিসিভ থেকে 180 ডেজ এর মধ্যে আপনি ক্যাশ ইনসেন্টিভের জন্য অ্যাপ্লাই, আপনি পিএসসির বেসিসে আপনি করতে পারেন। এখানে এলসি ম্যান্ডেটরি না। রাইট। তার মানে হচ্ছে উইদাউট এলসি তে আমরা যদি ট্রান্সফার করি সেক্ষেত্রে আমরা ক্যাশ ইনসেনটিভ ফ্যাসিলিটি অ্যাভেল পারবেন। করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে ইউডি ইউডিটা কি কোনো মানে অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট কিনা রফিক ভাই? অবশ্যই। কারণ যে ইউনিটা টু হচ্ছে টু ডেমনস্ট্রেট যে আমরা আমার এক্সপোর্টটা ডিমড এক্সপোর্ট, জি, ইভেন টু ক্লেম মাই ক্যাশ আদার ইনসেন্টিভস। মানে বিষয়টা হচ্ছে যে আমি যখন র মেটেরিয়ালস আনবো, র মেটেরিয়ালস গুলো যখন কাস্টমের সুপারভিশনে থাকবে, সেই ক্ষেত্রে ইউটিলাইজেশনের জন্য কাস্টম থেকে আমাকে প্রপার ইউটিলাইজেশন হবে এটা দেখাতে হবে, যেটা আমরা ডাইরেক্ট এক্সপোর্টারের ক্ষেত্রে বলি ইউডি, আর ইনডাইরেক্ট এক্সপোর্টারের ক্ষেত্রে বলি ইউটিলাইজেশন পারমিশন। ইউডি ইউপি কিন্তু থাকবে, শুধু আপনি প্রপারলি আপনি ডিউটি ফ্রি ইম্পোর্টেড র মেটেরিয়ালস গুলো যে আপনি ইম্পোর্ট করেছেন উইদাউট এলসি হোক বা এলসি হোক, সেটা প্রপারলি আপনি ইউটিলাইজ করছেন, সেটার এগেনস্টে এক্সপোর্টের পর পিআরসি সাবমিট করতেছেন। ইউডিটা এই কনটেক্সট থেকে ভেরি ইম্পর্টেন্ট। এবং ইউডিতে আপনি কনজামশনটা দেখাতে হবে, যে আপনি যে ইউটিলাইজ করবেন এটা কোন এক্সপোর্ট এলসির জন্য আপনি র মেটেরিয়াল গুলো ইম্পোর্ট করছেন, ইউটিলাইজ করছেন, সেটা কিন্তু আপনি ইউডিতে এলসিও থাকতে পারে, অথবা উইদাউট এলসিতে কোনো রেফারেন্স যদি আপনি ব্যাংক থেকে আগে থেকে নেন, উইদাউট এলসিতে যদি আপনি ইম্পোর্ট করেন, সেই রেফারেন্সটাও ইউডিতে আপনি উল্লেখ করতে পারেন। ওকে। আচ্ছা, ওয়ান অফ আওয়ার ভেরি সিনিয়র মেম্বার মিস্টার আব্দুল হাকিম ভুঁইয়া আস্কড যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্রেডিট পিরিয়ড অ্যালাউড অ্যাগেনস্ট গুডস সেন্ট আন্ডার কনসাইনমেন্ট বেসিস? ম্যাক্সিমাম ক্রেডিট পিরিয়ডটা কত কনসাইনমেন্ট আমাদের বেসিস? বাংলাদেশে আসলে ম্যাক্সিমাম পিরিয়ড বলতে, আপনি যখনই এক্সপোর্ট করবেন শিপমেন্ট থেকে 120 দিনের মধ্যে প্রসিড বাংলাদেশে আসতে হবে। সেটা কনসাইনমেন্টে করেন, এলসিতে করেন, কালেকশনে করেন, আপনি বাংলাদেশ থেকে যেই মাত্র শিপমেন্ট করবেন, শিপমেন্ট থেকে 120 দিনের মধ্যে আপনি প্রসিড বাংলাদেশে আনতে আনতে হবে। এটা এনি কাইন্ড অফ পেমেন্ট মেথডে আমাদের জেনারেলাইজ সার্কুলার হচ্ছে এটা, যে রেগুলেশন হচ্ছে এটা, শিপমেন্ট করবেন 120 দিনের মধ্যে, শিপমেন্টের এগেনস্টে প্রসিড বাংলাদেশে ঢুকতে হবে, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে। অতএব সেটা কনসাইনমেন্টের ক্ষেত্রে 120 দিন,
কালেকশনের ক্ষেত্রেও 120 দিন, এলসির মাধ্যমে যদি এক্সপোর্ট করেন সেটাও 120 দিন। ওকে, any more questions? আনিস, আনিস মানে হ্যান্ড রেজ করেছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন আর কি, সেটা হলো যে যে সফটওয়্যার, আমাদের কোম্পানির সফটওয়্যার অনেক সময় ইম্পোর্ট করে, অনেক সময় তার একটা লিঙ্ক দিয়ে দেয়। তারপরে এই যে এই জিনিসটা পেমেন্টটা কি আসলে উইদাউট এলসি তো হয়, মানে এটা প্রসেসটা যদি একটু জানাইতেন, বা অনেক সময় এক্সেস দেয়, এটা কিভাবে হয় আর কি, এটা আর কি। ফাইন, ভেরি গুড কোশ্চেন। আপনি যখন সফটওয়্যার ইম্পোর্ট করবেন, এটার নামে হচ্ছে সফটওয়্যার, এটার কোনো ভিজিবল বা হার্ডওয়্যার না। তো অতএব আপনি বললেন যে এটা একটা লিঙ্কটাই হচ্ছে, লিঙ্কের ভিতরের ইনভিজিবল ওয়্যারটাকে আপনি ইম্পোর্ট করেছেন। প্রথম কথা হলো যে এই ধরনের ইম্পোর্ট করতে গেলে স্পেশালাইজড বাংলাদেশের অথরিটি আছে, তা যেটাকে আমরা বলছি বেসিস, তাদের বা রেগুলেটরের আপনাকে একটা, আপনি যে ইম্পোর্ট করবেন সেটা ইম্পোর্ট করে যে আপনি কাজে লাগাবেন, আপনার যে স্পেশালাইজেশন আছে, আপনি একটা পারমিশন নিয়ে ব্যাংকে আপনি ইম্পোর্ট করতে যাবেন। কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু আমরা যে আলোচনা গুলো করেছি, এই সফটওয়্যারের ক্ষেত্রে উইদাউট এলসি তে কোনো সুযোগ নাই, এলসি করতে হবে আপনাকে। আমরা যে আলোচনাটা করেছি এখানে সফটওয়্যার রিলেটেড কোনো আলোচনা ছিল না। আমাদের হ্যাঁ। মূলত উইদাউট এলসি সুযোগটা দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার প্লাস ইন্ডাস্ট্রিয়াল এবং 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে মেইনলি ফোকাস করা হয়েছে এক্সপোর্টকে আচ্ছা আচ্ছা। প্রমোশন করার জন্য। অর্থাৎ সফটওয়্যার ইম্পোর্ট করতে গেলে আপনি এলসি তে ইম্পোর্ট করতে হবে, সাবজেক্ট টু আপনার রেগুলেটরের কাছ থেকে। আমি ব্যাংকার, আমি সফটওয়্যার ইম্পোর্ট বুঝি না, ওরা আমাকে সার্টিফাই করবে। কাস্টমার কিন্তু সফটওয়্যার ইম্পোর্ট বুঝে না, বেসিস সেটা সার্টিফাই করে দিবে, ভ্যালুয়েশন করবে, এটার ডিউটি কত হবে, কাস্টমারের সাথে যোগ মানে জয়েন্টলি তারা কাজ করে। ব্যাংকে এখানে বিল অফ এন্ট্রি হবে না, এখানে বিল অফ এন্ট্রি হবে, সার্টিফাইড ইনভয়েস হবে, বেসিস এবং জয়েন্টলি কাস্টম, সেটা যখন ব্যাংকে আসবে সেটার বেসিসে আমি রিমিটেন্সটা পাঠাবো। যে এলসি এক্ষেত্রে রফিক ভাই টিটি পেমেন্ট তো দেওয়া যেতে পারে, টিটি মানে এলসি না হয়ে টিটি হলো না, টিটি পেমেন্ট সাবজেক্ট টু না। বেসিক। এটা যদি আপনি যদি টিটি যদি অ্যালাউ করে, রেগুলেটর যদি অ্যালাউ করে, হুম এখনো হুম। পর্যন্ত আমাদের রেগুলেটরি অথরিটির কাছে আমরা এখনো পর্যন্ত সফটওয়্যার ইম্পোর্টের ক্ষেত্রে উইদাউট এলসি আমরা এরকম কোনো রেগুলেশন এখনো পাইনি। আচ্ছা, এটা তো একটা ইনট্যানজিবল অ্যাসেট, কিভাবে মেজারমেন্ট করবে? মানে আমি যা বলবো যে এই যে সিডিটা পেয়েছি, বা বেসিসের কাছে যে এটা ইয়া করব, মানে আপনি জিনিসটা যে আসলে। সফটওয়্যার রিলেটেড আপনার কথাটা আপনি প্লেস করবেন বেসিসের কাছে, বেসিস আচ্ছা। সবকিছু ঠিকঠাক করবে, কি ইম্পোর্ট হবে কি ইম্পোর্ট হবে না, এটা ইম্পোর্ট করা যাবে কিনা, যে লিঙ্কটা হ্যাঁ দিল সেটা ঠিক কিনা, এটাতে যেটা আসবে সেটা দেশের উপকার হবে কিনা, আপনার এই হ্যাঁ। এই লাইনে এক্সপিরিয়েন্স আছে কিনা, এই সবগুলো দেখে বলবে যে ইয়েস ইউ আর দ্য এলিজিবল ইম্পোর্টার। মানে কারিগরি দিকগুলো বেসিস সার্টিফাই করে দেবে আর কি। কারিগরি দিকগুলো বেসিস দেখবে, কাস্টমের ডিউটি পার্টটা বেসিস কাস্টম জয়েন্টলি দেখবে, আর রেমিটেন্সের পার্টটা ব্যাংক দেখবে উইথ ওপেনিং এলসি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যে অন্য কোনো কোনো ক্ষেত্রে যেমন আমরা ক্যাপিটাল মেশিনারিজ হেভি মেশিনারিজ ইম্পোর্ট করার ক্ষেত্রে আমরা যখন বাইরের ম্যানুফ্যাকচারারকে এলসিরা কিন্তু একটা এপিজি দিয়ে থাকি, অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি দিয়ে জি জি থাকি। পরবর্তীতে বাকি অংশটুকু আমরা এলসি তে পে জি করি। এপিজির জন্য পারমিশন লাগে, বিডা এবং বাংলাদেশ ব্যাংক সহ রেগুলেটরস এটা তো আছেই। জি তো এই ধরনের সফটওয়্যার যারা, ওই যেটা আনিস যেটা বললো যে জি। অনেক তো এক্সপেন্সিভ সফটওয়্যারও আছে এবং তারা অনেক সময় অর্ডারের সময় অ্যাডভান্স চায়, তো সেম এপিজি তো ওদেরকেও দেওয়া যেতে পারে, তাই না? ওই যে আপনার বললাম একটা পারমিশন দিয়ে, হ্যাঁ, ওই পারমিশনটা তো প্রোভাইডেড। পারমিশন দিয়ে পারমিশন দিয়ে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ থেকে ফরেন কারেন্সি গ্যারান্টি দিতে হলে বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। ওকে ওকে। গ্যারান্টিটাও কিন্তু এলসির মতোই, এখানেও কিন্তু কস্ট ইনভলভমেন্ট আছে। আপনি যখন আছে। গ্যারান্টি ইস্যু করতে যাবেন তখন ব্যাংক কিন্তু আপনাকে হ্যাঁ, অন্যান্য ব্যাংক গ্যারান্টি বা পার্সোনাল গ্যারান্টি পিজি, দিয়ে কিন্তু আপনি করতে জিটি পারবেন পিজির উইথ মতো পারমিশন ফ্রম দ্য কষ্টগুলো রেগুলেটর। আছে। জি। আচ্ছা, রাশেদ হ্যান্ড রেজ করেছো, আমরা আর দু একটা কোশ্চেন নিয়ে উড লাইক টু ক্লোজ ইট আর কি। স্যার রাশেদ আসসালামু কি আলাইকুম। লাইভ আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, তোমার প্রশ্ন। স্যার আমি আহ, আহ, মানে বলতে চাচ্ছি স্যার, আমরা যে কয়েকবার রহিম ভাইয়ের এটা দেখছিলাম, বাট আমি ওই যে প্রেজেন্টেশনের কপিটা পাই নাই, তো ওটা পাইলে একটু ভালো হতো আর কি। কপি অলরেডি দিয়ে কপি দেওয়া আমরা হয়েছে। আমরা আমাদের অফিসকে বলবো শেয়ার করতে অ্যামাং দ্য কিন্তু পার্টিসিপেন্টস। স্যার আমি মানে গত ক্লাসগুলো তো আমি শুনছি, মানে যেটা রফিক ভাই বা অন্যরা পার্টিসিপেন্ট আছে তারা বলছিল যে মানে পাঠাচ্ছি বা সেম লাইক দ্যাট, বাট আমরা স্পিড এটা পাই নাই, আমি কখনো পাই নাই, এবং আইসিএম এর কোনো এই আর কি। এটা আমি নাইম ব্যাকে হাবিব ভাই দুজনকে আমি দিয়ে দেই, ওনাদের সাথে আলাপ করলে মনে হয় আপনারা পেয়ে যাবেন।
আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ রোহিত ভাই। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে রাশেদ, মানে যেগুলো আমাদের পার্ট অ্যাডমিন থেকে আমরা ওটা ব্যবস্থা করবো, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এনিবডি এলস? আমি নিয়াজ অনেকক্ষণ আগে হাত তুলেছো, তুমি কি আছো? নিয়াজ, নিয়াজ মোহাম্মদ সুফিয়া প্রবাবলি নাই। আমার মনে হয় আর কোশ্চেন খুব একটা হয়তো নেই, ধরে নেই আমরা, assuming যে no more question from our participants, but indeed it was a very lively and participatory session. আমার একটু পার্সোনালি আই রিগ্রেট যে আমি আগের 10টা সেশনে আই কুড নট ম্যানেজ টাইম টু জয়েন। এবং আমি মনে করি আমরা কিন্তু এতদিন নন এলসি পেমেন্ট অ্যারেঞ্জমেন্টের মধ্যে খুব পপুলার হিসাবে সাপ্লায়ার ক্রেডিটটাই জানতাম, এবং আরো দু একটা মোটামুটি কিছুটা অপ্রচলিত মিনস অ্যান্ড ওয়েজ ছিল। তো আজকের সেশনে আমরা রফিক ভাই ডেলিভারেশন থেকে উই হ্যাভ লার্নড সাম আদার মেজার্স, এবং সেটা ডেফিনেটলি বিং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, হুইচ ওয়ান ফেভার্স ইউর কোম্পানি, এবং ইন টার্মস অফ কস্ট অ্যান্ড আদার ফিনান্সিয়াল ব্যাংকিং চার্জেস অ্যান্ড blah blah blah. So you can decide, and I think you could be able to add certain value to your organization as well. So for today, thank you Rafiq bhai for a very nice session and lively session. এবং আমরা ডেফিনেটলি সিএমএ কমিউনিটিতে আপনাকে এর বাকি প্রোগ্রামগুলো বাদেও ইন ফিউচারে আরো আরো আমাদের বিভিন্ন প্রফেশনাল এবং লার্নিং সেশনে definitely we shall get you beside us. So thank you all participants for your very active participation. ICM এর অ্যাডমিনিস্ট্রেশন, নাইমুজ্জামান, ইডি সাহেব এবং অন্যান্য যারা এর কাজের সাথে সম্পৃক্ত ছিল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা শেষ করবো তো, না রফিক ভাই? জি স্যার, স্যার ওকে, ইউ ক্যান প্লিজ। থ্যাংক ইউ রফিক ভাই and all other participants. Thanks all for You all are most welcome. Thank you very much for your honor. Assalamu alaikum. your